সেকেন্ড টাইম আমাদের জন্য কিছু বলেন। ওকে, আসলে সবার জন্যই বলবো ওভারঅল, যেহেতু আজকে আমরা আপনাদের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আর মেইনলি নার্সিং ভর্তি পরীক্ষায় যেসব প্রশ্ন এসছে ইংলিশ থেকে, আমরা সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। কই পামু বিগত সালের প্রশ্নগুলো, যে কোথায় পাবেন সেটা নিয়ে আমরা অলরেডি পোস্ট দিয়েছি গ্রুপে, হয়তো দেখেছেন। আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে আমি পোস্ট করেছি। আপনারা যে কোনো একটা নার্সিং ভর্তি গাইড কিনতে পারেন, জাস্ট ফর প্র্যাকটিসের জন্য যে কোনো একটা নার্সিং ভর্তি গাইড কিনবেন। আমি এখন যেই কোয়েশ্চেনটা আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু একটু বড় করে দেখাচ্ছি। এটা হচ্ছে অ্যাসপেক্ট সিরিজের, হ্যাঁ, অথবা নার্সিং ভর্তি গাইড আছে নিউরনের, তাদেরটার শুরুতে বা শেষের দিকে আপনারা প্রশ্ন ব্যাংক ফ্রি পেয়ে যাবেন। এছাড়া বি ব্রেইনারের মেবি নার্সিং ভর্তি গাইড আছে, সেখানেও পেয়ে যাবেন। আসলে এখনকার বাজারে যে নার্সিং ভর্তি গাইড গুলো আছে সেগুলোর সাথে ওদের একটা পার্ট, একটা অংশ থাকে বা একটা চ্যাপ্টার থাকে, যেখানে নার্সিং ভর্তির প্রশ্নগুলো ওরা দিয়ে দেয়। এছাড়া আলাদা করেও হয়তো প্রশ্ন ব্যাংক পাওয়া যেতে পারে, আপনারা একটু লাইব্রেরিতে খোঁজ নিলে পেয়ে যাবেন। ঠিক আছে। সো আমার আপনাদের জন্য একটা পড়া দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা বিগত 3 বছরের প্রশ্নগুলো কালেক্ট করবেন। আপনাদের কাছে যদি না থাকে, সেক্ষেত্রে আমি চেষ্টা করব কালেক্ট করে দেওয়ার জন্য, যদি পারি। আমি কথা দিচ্ছি না যে পারবো, বাট গত বছরেরটা আমার কাছে স্টিল আছে। এর আগের বছরগুলো আমার কাছে নেই, বা খোঁজ করে নিতে হবে। এনিওয়েজ, আমি যেটা বলতে চাচ্ছি, আপনাদের হোমওয়ার্ক হচ্ছে গত 3 বছরের, মানে 24 সালে তো পরীক্ষাটা হলো, যেটা 23 সালের পরীক্ষা 24 সালে হয়েছে। তো আপনারা বি সরি 21, 22, 23, 24, বা 22, 23, 24, বিগত 3-4 বছরের নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো আপনারা সলভ করবেন। আপনি যদি বিএসসি হন, তাহলে আপনাকে ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি দুইটারই সলভ করতে হবে। এবং আপনি যদি ডিপ্লোমা পড়েন, সেক্ষেত্রে আপনি ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, আর আপনি মিডওয়াইফারি হলে ডিপ্লোমা ইন নার্সিং, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি দুইটাই সলভ করবেন। আর বিএসসি মানে ডিপ্লোমা শিক্ষার্থী যারা, আপনারা চাইলে বিএসসি এর বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত, হ্যাঁ, এই অংশগুলো প্র্যাকটিস করতে পারেন। আহ একজন জিজ্ঞেস করেছেন নার্সিং ভর্তি পরীক্ষা কবে হতে পারে। হ্যাঁ, নার্সিং ভর্তি পরীক্ষা যেহেতু এই বছর আপনারা জানেন দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, যার কারণে ইন্টারমিডিয়েট পরীক্ষাটাও হয়নি। আপনাদের প্রিভিয়াস রেজাল্টের উপর বেসিস করে রেজাল্ট প্রকাশ করা হবে। তো এখানে আমি বলবো, পরীক্ষা গতবার হয়েছে এপ্রিল মাসে, এর আগের বছরও এপ্রিল মে মাসের দিকে হয়েছে। সরি, গত বছর মে মাসে হয়েছে, এবং এর আগের বছর এরকম টাইমই হয়েছে। তো আমরা আশা করি এই বছরও এরকমই হবে, মার্চ এপ্রিল মে এরকম সময় হতে পারে। তবে এই বছর একটু অ্যাটলিস্ট 1 মাস আগে আনার প্ল্যান আছে হয়তো বা তাদের। ধরে নেন আপনার এপ্রিল মাসেই নার্সিং ভর্তি পরীক্ষাটা হবে। তবে সেটা আবার ডিপেন্ড করবে মেডিকেল ডেন্টাল, সাধারণত মেডিকেল ডেন্টাল পরীক্ষার পরে নার্সিং ভর্তি পরীক্ষাটা হয়ে থাকে। তো এক্ষেত্রে আমার মনে হয় এপ্রিল মাসে এবার নার্সিং ভর্তি পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। ওকে, আপনাদের যদি কোনো বেসিক প্রশ্ন থাকে নার্সিং ভর্তি পরীক্ষা বা প্রস্তুতি রিলেটেড, আপনারা আপাতত চ্যাট বক্সে জিজ্ঞেস করতে পারেন। আমি কিছুক্ষণ পর, আসলে আজকে যেটা আমি পড়াইতে চাচ্ছি সেটা একটু পরে শুরু করব, মেবি 5-10 মিনিট পরে। তো আগে হচ্ছে অনেক সময় গ্রুপে আপনাদের সকল মেসেজ আমি দেখি না বা দেখার সুযোগ হয় না। সো আপনারা যেহেতু এখন লাইভ ক্লাস করছেন, সেক্ষেত্রে আপনারা যদি এখন জিজ্ঞেস করে আপনাদের কনফিউশনটা দূর করে নিতে পারেন। হ্যাঁ, জেনারেল নলেজ কিভাবে পড়লে ভালো হয়? আসলে সব সাবজেক্ট কিভাবে পড়বেন সেটার জন্য আপনাকে কোয়েশ্চেন অ্যানালাইসিস করতে হবে। বললাম তো, 22, 23, 24, বা 21, 22, 23, 24, 3-4 বছরের প্রশ্ন যদি আপনি সলভ করেন, হ্যাঁ, টপিক গুলো আইডেন্টিফাই করেন যে হ্যাঁ, গত 3-4 বছর ধরে এই টপিক থেকে এই বিষয়ের এই প্রশ্ন হয়েছে, তাহলে আপনি নিজেই কিন্তু বুঝবেন যে আসলে আপনাকে কোন যেমন আজকে আমি ইংলিশের ধারণাটা দিব, যে ইংলিশে আসলে কি ধরনের প্রশ্ন হয়, বা কোন কোন টপিক আপনাকে টাচ করতে হবে। সো এরকম এরকম ভাবে আপনি অন্যান্য সাবজেক্টের গুলো একটু আইডেন্টিফাই করবেন।
সো কোয়েশ্চেন অ্যানালাইসিসটা হচ্ছে চান্স পাওয়ার একটা পূর্ব শর্ত। যারা বুঝে যে আমাকে এই টপিক পড়তে হবে, হ্যাঁ আপনারা হয়তো অনেক গ্রুপ বা কোচিং এর সাথে কানেক্টেড আছেন, ওরা হচ্ছে ওদের গ্রুপের মেম্বারদেরকে বাড়ানোর জন্য বা হচ্ছে গ্রুপে বেশি লাইক কমেন্ট পাওয়ার জন্য হচ্ছে বিভিন্ন পোস্ট করে। বাট সব কি দরকার আছে? সব আসলে দরকার নেই। আপনাকে এই জন্য নিজে কোয়েশ্চেন অ্যানালাইসিস করতে হবে যে আসলে এই সাবজেক্টের জন্য এই টপিক থেকে প্রশ্ন আসছে, এবছর এই টপিক থেকে প্রশ্ন আসতে পারে, বা এই টপিক কভার করা হয় নাই, এই টপিক এই বছরের জন্য হয়তো বা ইম্পর্টেন্ট। সো এইভাবে আমরা হচ্ছে কোয়েশ্চেন অ্যানালাইসিস করব। আজকে আমি ইংলিশ কোয়েশ্চেনটা অ্যানালাইসিস করে দেখাবো যে কিভাবে বুঝবেন ইংলিশের কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে। ওকে, আমি পড়ছি যখন এক্সাম দেই তখন দেখা যায় অনেক ইনফরমেশন পড়ায়। হ্যাঁ আসলে কোচিং গুলাতে অনেক বেশি জিনিস আলোচনা করে যেগুলো আসলে অনেকাংশেই দরকার নেই। যেমন আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেই। যেমন আমি হচ্ছে রিসেন্টলি আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছি। এটা হচ্ছে আইএলটিএস প্র্যাকটিস বুক। সো যারা হচ্ছে মোটামুটি ইংলিশটা জানে, যাদের ইংলিশের বেসিক ভালো, তাদেরকে আসলে আইএলটিএস এর কোচিং এ ভর্তি হওয়া লাগে না। মানে কোচিং করতে মোটামুটি 20-25 হাজার টাকার মতো লাগে। তো আপনি যদি কিছু ট্রিক্স ফলো করেন, হ্যাঁ, যেমন রিডিং প্র্যাকটিসের জন্য এখন এখানে দেখেন রিডিং এ, যেমন আমি একটা কোয়েশ্চেন বের করে দেখাই আপনাদেরকে। রিডিং এ হচ্ছে 3টা প্যাসেজ থাকে, অনেক বড় বড়, প্রায় 6-7 হাজার ওয়ার্ডের বড় বড় 3টা প্যাসেজ থাকে সব মিলে। সো এই এই যে প্যাসেজ গুলা দেখতে পাচ্ছেন, এরকম বড় বড় 3টা প্যাসেজ আসে, 3টা প্যাসেজ থেকে মোট 40টা প্রশ্ন আসে আইএলটিএস এক্সামে। সো এখানে কিছু ট্রিক্স আছে, আপনাকে সব পুরা প্যাসেজ পড়তে হবে না। আপনি কোয়েশ্চেন পড়ে কিন্তু আপনি এই রিডিং পুরা টেক্সট না পড়েও আপনি অ্যান্সার বের করতে পারেন। সো এরকম কিছু ট্রিক্স কাজে লাগাইতে হবে আসলে। সব হযবরল সব পড়ার দরকার নেই, আপনাকে কোয়েশ্চেন অ্যানালাইসিস করতে হবে বেশি করে। এজন্য আমি আপনাদেরকে দেখবেন গ্রুপে মাঝে মধ্যে বিভিন্ন নন ক্যাডার নিয়োগ পরীক্ষার বাংলা, ব্যাকরণ, ইংরেজি, সাধারণ জ্ঞান, বিজ্ঞান, হ্যাঁ গণিত, এগুলোর কিছু প্রশ্ন দেই। যারা এই প্রশ্নগুলো বেশি বেশি সলভ করবেন, দেখবেন আপনার কাছে যে কোনো প্রশ্ন খুব ইজি মনে হবে যদি আপনি এগুলো কমপ্লিট করতে পারেন। সেজন্যই মানে কোচিং এর ক্ষেত্রে বা আমি বলবো যে অনেক বই গাইডে অনেক ইনফরমেশন দেয়া আছে যেগুলো 90%ই পরীক্ষায় আসে না। এই জন্য আমরা এমন ভাবে করব, আমরা আগে প্রশ্নগুলো অ্যানালাইসিস করব। প্রশ্নগুলো অ্যানালাইসিস করে আমি টপিক গুলো আইডেন্টিফাই করব যে হ্যাঁ এই টপিক থেকে এই প্রশ্ন হতে পারে। তারপর আপনি বুঝবেন যে আসলে আপনার কোন জায়গাটা পড়তে হবে এবং কোন জায়গাটা আপনি স্কিপ করলেও চলবে। তো ঠিক আছে, আমরা আজকে শুরু করি যে আমরা ইংলিশ কি ধরনের, আপনারা একটু খাতা কলম নেন সবাই। আমি মাঝে মধ্যে আপনাদেরকে একটু জিজ্ঞেস করব, আপনারা কাইন্ডলি একটু কোঅপারেট করবেন, ঠিক আছে? তো সবাই রেডি খাতা কলম নিয়ে? সবাই কাইন্ডলি একটু আহ, খাতা কলম নিয়ে রেডি হলে ইয়েস লিখুন। তাহলে আমি আজকে ইংলিশ অ্যানালাইসিসটা একটু দেখাবো আপনাদেরকে যে কিভাবে কোয়েশ্চেন অ্যানালাইসিস করবেন, কিভাবে বুঝবেন কোন টপিক থেকে এই বছর প্রশ্ন হবে। ঠিক আছে? ওকে, সো খাতা কলম নিয়ে রেডি হলে আহ আমরা শুরু করি তাহলে। অলরাইট, আপনারা দেখেন এখানে এটা কিন্তু বিএসসি নার্সিং এর প্রশ্ন। So আমি বলবো বিএসসি ডিপ্লোমা নাই, ভর্তি পরীক্ষার ইংরেজির ক্ষেত্রে কোনো বিএসসি ডিপ্লোমা নাই। সবারই মোটামুটি সেম টপিক থেকেই কোয়েশ্চেন আসে। So আপনারা বিএসসি ডিপ্লোমা প্রয়োজনে আলাদা আগে বিএসসি টা অ্যানালাইসিস করে দেখায়। বিএসসির ইংলিশ প্রশ্ন কিন্তু ডিপ্লোমা ইন নার্সিং, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি সবার জন্যই সেম। আপনারা বিএসসি ইন নার্সিং ইংলিশ প্রশ্ন লিখে একটু ইয়া করেন। তো এখানে লেখেন এই যে এখানে প্রথমটা দেখেন, 2 নাম্বার কোয়েশ্চেনটা দেখেন, দে আর ইটিং ম্যাঙ্গোজ, চেঞ্জ ইট ইনটু প্যাসিভ ভয়েস। তো এখানে 1 নাম্বার লেখেন যে ভয়েস চেঞ্জ, টপিকটা লেখেন ভয়েস চেঞ্জ। আপনাকে কোন কোন টপিক ভালো পারতে হবে ইংলিশে ভালো করার জন্য। তো বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষা 2022-23, এটা হচ্ছে 2022-23। হ্যাঁ, তো লেখেন ভয়েস চেঞ্জ থেকে প্রশ্ন আসে, টপিক গুলো লিখবেন ভয়েস চেঞ্জ।
আমরা সলভ করব না, আমরা জাস্ট আগে আজকে বোঝার ট্রাই করি যে আসলে আমাদেরকে নার্সিং ভর্তি পরীক্ষার জন্য কোন কোন টপিক কভার করতে হবে। তো এটা হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষা 2022-23 সেশন। এক নাম্বার টপিক লিখেছেন সবাই, ভয়েস চেঞ্জ। আমরা কোশ্চেন বের করি আরো। মিস্টার সরওয়ার ইজ ড্যাশ এম এ, সো এটা হচ্ছে আর্টিকেল, অ্যান্সারটা কি হবে কেউ কি বলতে পারবেন? এখানে এম এ, মিস্টার সরওয়ার একজন এম এ পাস। হ্যাঁ, সো এখানে এন হলো না কেন, বা এ হলো কেন, বা ডি হলো কেন, কে বলতে পারবেন? রুলটা কি কেউ বলতে পারবেন? তাহলে আমাদের একসাথে দুইটা জিনিস শেখা হয়ে যাবে। কেউ কি বলতে পারবেন ভয়েস অন করে? আমরা কি রুলটা জানি? আচ্ছা, আপনারা কিন্তু কোঅপারেট করতে হবে ক্লাসে, যদি আপনারা কথা না বলেন তাহলে আমার পড়াইতে অসুবিধা হবে। ঠিক আছে, একটু কথা বলতে হবে ক্লাসে, ইন্টারাকশন থাকতে হবে। কি কেউ কি জানেন এই রুলটা? যেরকম এব্রিভিয়েশন বা সংক্ষিপ্ত শব্দের আগে আমরা কিভাবে আর্টিকেলটা নির্ধারণ করব, কেউ কি বলতে পারবেন? বলতে পারবেন না? ওকে, আমি বলে দিচ্ছি। এরকম যেমন এমবিবিএস বা এম এ বা বিএসসি, এরকম যে ডিগ্রির সংক্ষিপ্ত রূপ আছে, সেগুলো প্রথম অক্ষরটা দিয়ে বুঝতে হবে যেখানে আর্টিকেল কোনটা হবে। সো এই যে প্রথম বর্ণটা দেখেন, প্রথম বর্ণটা হচ্ছে এম এ। এম এর পরে হচ্ছে A, মানে এম এ, তিনি একজন এম এ ডিগ্রিধারী। তাহলে এম, এম উচ্চারণ করতে দেখেন তো আগে একটু ভাওয়েলের মতো সাউন্ড হয় কিনা। হুম। ওকে, তাহলে যদি ভাওয়েলের মতো সাউন্ড হয়, যেমন এম এ বা এফ, এফসিপিএস, আমি যদি বলি এফসিপিএস হচ্ছে একটা মেডিকেল ডিগ্রি। সো এই যে এফসিপিএস দেখেন, এফ, এফ উচ্চারণ করতে হলে আগে একটা এ, এ মানে একটা ভাওয়েলের মতো সাউন্ড আসে না? তো যেসব বর্ণ এম ভাওয়েল না, হ্যাঁ, কিন্তু এম উচ্চারণ করতে ভাওয়েলের মতো যদি সাউন্ড আসে, তাহলে আমরা সেটার আগে এ ব্যবহার না করে এন ব্যবহার করব। ঠিক আছে, যেমন আমি যদি বলি হি ইজ ড্যাশ বিএসসি, বিএসসি হলে আমি কি দিব? আমি যদি বলি এম এ, এম এ জায়গাতে বিএসসি, তাহলে কি দিব? না, এন দিব না। এন, বিএসসি লিখতে কি বি, বি যে প্রথম বর্ণটা, বি উচ্চারণ করতে কি এরকম সাউন্ড আসে? এ, ই, আই, ও, ইউ এগুলা সাউন্ড আসে? আসে না। তো এই জন্য যেসব সংক্ষিপ্ত শব্দ, এব্রিভিয়েশন, এগুলার প্রথম বর্ণটা উচ্চারণ করার আগে যদি আমাদের ভাওয়েলের মতো সাউন্ড সৃষ্টি হয়, তাহলে আমরা এন ব্যবহার করব। হ্যাঁ, তাহলে ভাওয়েলের মতো সাউন্ড আসলে আমরা কি ইউজ করব? এন। আর যদি ভাওয়েলের মতো সাউন্ড না আসে, তাহলে আমরা কি ইউজ করব? এ। ঠিক আছে, যেমন আমি যদি বলি এমবিবিএস, তাহলে আমরা কি ব্যবহার করব তার আগে? এ এন দি, কি ব্যবহার করব বলেন তো? এন। ভেরি গুড। সো আমি যদি বলি এমএসসি, হুম, কারণ এম, শুধু এমটা উচ্চারণ করতে দেখেন আগে, আগে একটা এর মতো সাউন্ড আসে, এ, এ, এমবিবিএস এরকম, সেরকম ভাবে দেখবেন। যেমন আমি যদি বলি পিএইচডি, হ্যাঁ, তাই আমি যদি বলি হি ইজ এ পিএইচডি, তাহলে কি পি উচ্চারণ করতে কি কোনো ভাওয়েলের সাউন্ড আসে? আসে না, এই জন্য এটা হবে এ। সো আসলে এই আর্টিকেল আমরা পড়াবো, এটা খুব ইন্টারেস্টিং। অনেকে হয়তো এই রুলটা জানতেন বা অনেকে ভুলে গেছেন, নো প্রবলেম। সো 2 নাম্বার টপিক হচ্ছে আমাদের কি আর্টিকেল। লিখছেন সবাই আর্টিকেল? আর্টিকেল থেকে প্রশ্ন আসে, লেখা কমপ্লিট হলে ইয়েস লিখবেন। আপনি কি ইয়েস লিখেছেন? আচ্ছা, তাহলে প্রথম টপিকটা ছিল কি আমাদের? ভয়েস চেঞ্জ। হ্যাঁ, তারপরের টপিক হচ্ছে আর্টিকেল।
তারপরে দেখেন অল ফ্লাওয়ার্স আর নাইস টু লুক এট। এখানে নাইস হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে লেখেন পার্ট অফ স্পিচ। হ্যাঁ, পার্টস অফ স্পিচ। তারপরে টপিকটা হচ্ছে পার্টস অফ স্পিচ। হ্যাঁ, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন। আমরা এগুলা নিয়েও একটা বা দুইটা যত কয়েকটা লাগে আমরা বেসিক আলোচনা করব। তাহলে আমাদের 3 নাম্বার টপিক কি? পার্টস অফ স্পিচ। হ্যাঁ, লিখেছেন সবাই? 3 নাম্বার টপিকটা লেখা হলে ইয়েস লিখবেন। আচ্ছা, আমরা দেখি এরপরে কি টপিক থেকে ইংলিশ প্রশ্ন আসছে। সুপারলেটিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড ইজি। ইজি, ইজিয়ার, ইজিয়েস্ট। সো এখানে লেখেন ডিগ্রি। হ্যাঁ, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। ওকে, পজিটিভ, কম্পারেটিভ, ডিগ্রি লেখেন। এরপরের টপিক হবে ডিগ্রি, মানে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। যেমন আমি যদি বলি গুড, এটা সুপারলেটিভ ডিগ্রি কি হবে, কে বলতে পারবেন? গুড, এটা সুপারলেটিভ ডিগ্রি কি হবে? কেউ কি বলতে পারবেন? গুড, বেটার, বেস্ট। ইয়েস, গুড, বেটার, বেস্ট। তাহলে সুপারলেটিভ হচ্ছে 3 নাম্বারটা, মানে লাস্টে যেটা আসে। হ্যাঁ, গুড। আমি যদি বলি ব্যাড, এটা একটু ব্যতিক্রম, দেখি এটা কে কে পারেন। ব্যাড এর সুপারলেটিভ ডিগ্রি কি হবে? ওর্স্ট, ভেরি গুড। ওকে, ব্যাড এর সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে ওর্স্ট। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনারা তো মোটামুটি ভালোই জানেন। তাহলে আমাদের পরের টপিকটা ছিল কি? ডিগ্রি, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তাহলে আমরা এই টপিকটাও দেখবো। আচ্ছা, এরপর আমরা একটু নিচে চলে যাই, দেখি আর কি টপিক থেকে প্রশ্ন আসছে। দেখেন পাস্ট পার্টিসিপল ফর্ম অফ কস্ট। আচ্ছা, কস্ট, 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 এটার কোনো পাস্ট পার্টিসিপল ফর্ম একই। হুম, তাহলে এটা আসলে টেন্স লিখতে পারেন। টেন্স থেকে অনেক সময় প্রশ্ন আসে, সেটা লেখেন টেন্স। ঠিক আছে, মানে টেন্স বলতে ব্র্যাকেটে লিখবেন V1, V2, V3। আচ্ছা, V1, V2, V3 বলতে কি বোঝায়, কেউ কি বলতে পারবেন? মৌখিক। V1, V2, V3। আচ্ছা, V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, V2 মানে ভার্বের পাস্ট ফর্ম, V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ভেরি গুড, এক্সিলেন্ট, আপনারা খুব ভালো মনে আছে এগুলো আপনাদের। ওকে, তাহলে আমরা টেন্স মানে ভার্বের V1, V2, V3 এই ফর্ম গুলো রিভিউ করব। আচ্ছা, এরপরে আরেকটা ইংলিশ কোয়েশ্চেন আসে, দেখেন হি ড্যাশ হোম লাস্ট নাইট। আচ্ছা, এটাও টেন্স থেকে, এটাও লিখেন। টেন্স যেহেতু দুইবার লিখতে হবে না, টেন্স একবার লিখলে হবে। তো এখানে এটা অ্যান্সারটা কি হবে, কেউ বলতে পারবেন? এখানে কেম হলো কেন, কাম হলো না কেন, বা হি কামস হলো না কেন, কেউ কি বলতে পারবেন? আচ্ছা, আমরা যখন টেন্স শিখবো, টেন্স শেখার সময় আমি আপনাদেরকে কিছু মার্কার ওয়ার্ড শেখাবো। কি, এগুলাকে বলা হয় মার্কার ওয়ার্ড। মার্কার ওয়ার্ড মানে হচ্ছে আপনি প্রশ্নে এমন কিছু ওয়ার্ড দেখবেন, ওই যে বললাম না আইএলটিএস এর পুরো প্যাসেজ পড়ার দরকার নাই আপনার, আপনি দুই একটা ট্রিক্স জানলেই হবে। ওই ট্রিক্সটাই হচ্ছে মার্কার ওয়ার্ড এখানে। সো মার্কার ওয়ার্ডটা হচ্ছে লাস্ট নাইট। আমরা যদি লাস্ট ডে, লাস্ট নাইট, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, হ্যাঁ, লাস্ট উইক, হ্যাঁ, এগুলা যদি দেখি, এগুলাকে বলা হয় মার্কার ওয়ার্ড। বা এই শব্দগুলা থাকলে এটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। ঠিক আছে, এটা কোন টেন্স হবে? পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট ইনডেফিনিট টেন্সে ভার্বের কি হয়? V2 ফর্ম হয়। সো আমরা এই জিনিসগুলো আলোচনা করব। ঠিক আছে। হ্যাঁ, আনিকা, ইউ আর রাইট। সো আমরা এইভাবে এই জিনিসগুলো প্র্যাকটিস করব। So, আপনারা সবাই বুঝতে পারতেছেন তো কোন টপিক থেকে কিভাবে প্রশ্ন আসছে? আপনারা কি স্ক্রিন দেখতে পান ক্লিয়ারলি? আমি আরেকটু বড় করে দিছি আপনাদের সুবিধার্থে। ঠিক আছে, সবাই ইয়েস লিখুন যদি ঠিক থাকে। ইয়েস লিখুন সবাই। ওকে। আচ্ছা, আমাদের পরের কোশ্চেনটা দেখে আমরা ইংলিশ কোশ্চেনটা বের করি, এখানে নেই। আচ্ছা, এখানে দেখেন সূর্য পূর্ব দিকে উদিত হয়। সো ট্রান্সলেশন লেখেন। পরের টপিক হচ্ছে ট্রান্সলেশন। হ্যাঁ, ট্রান্সলেশন থেকে অনেক সময় প্রশ্ন আসে। ট্রান্সলেশন বলতে বেশিরভাগ প্রভাব, প্রবাদ প্রবচন টাইপের ট্রান্সলেশন আসে অনেক সময় পরীক্ষায়। যেমন আমি যদি বলি, একবার পরীক্ষায় আসছে লাইন, লাইনটি কাটো। হুম,
তাহলে লাইনটি কাটো এটার ইংলিশ পারবেন কেউ বলতে? সো আপনার পরের টপিকটা কি লিখছেন? ট্রান্সলেশন। ডিড ইউ রাইট এভরিওয়ান? আচ্ছা, তাহলে লাইনটি কাটো দেখি এটা ইংলিশে কে বলতে পারবেন? লাইনটি কাটো এটা ইংলিশ কি হবে? বলতে পারবেন? আচ্ছা, এটা হচ্ছে, বলে দিচ্ছি, তো এইগুলা কিন্তু অনেক সময় পরীক্ষাতে আসে, এটাকে বলা হয় পেন থ্রো দা লাইন। আমরা ধরেন একটা লেখা আপনি লিখছেন, এটা ভুল হয়ে গেছে, তো আপনি লাইনটা কেটে দিবেন, হ্যাঁ, সেটাকে আমাদেরকে ইংলিশে বলতে হবে পেন থ্রো দা লাইন। সেরকম একটু ডিফারেন্ট, একটু ব্যতিক্রম ট্রান্সলেশনও কিন্তু পরীক্ষায় আসে। সো এরপরে টপিকটাকে আপনারা লিখেছেন ট্রান্সলেশন। এখানে লিখছি সূর্য পূর্ব দিকে উদিত হয়, তাহলে দ্য সান রাইজেস ইন দা ইস্ট। আচ্ছা, আমাদের এরপরে টপিক দেখেন, হুইচ অফ দা ফলোইং ইজ কাউন্টেবল নাউন। আমরা যখন পার্টস অফ স্পিচ পড়াবো তখন নাউনের ডিটেলস আমরা পড়াবো, হ্যাঁ। সো পার্টস অফ স্পিচ থেকে এই প্রশ্নটা আসছে, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। আমরা এগুলো পড়াবো। পার্টস অফ স্পিচ টপিকটা তো আগে লিখেছেন, ওইটার সাথে কমা দিয়ে লেখেন নাউন, নাউন অ্যাডজেক্টিভ, কারণ একটা প্রশ্ন আসছিল নাউন থেকে আর একটা প্রশ্ন আসছিল সম্ভবত অ্যাডজেক্টিভ থেকে। সো এটা ব্র্যাকেটে লিখে রাখেন। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? ডু ইউ গাইজ আন্ডারস্ট্যান্ড মি? আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? ওকে, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা পরের কোয়েশ্চেনে চলে যাই। এখানে বলছে দ্য ম্যান সেইড এলাস আই এম আনডান, এটার ইনডিরেক্ট স্পিচ। সো ডিরেক্ট স্পিচ, ইনডিরেক্ট স্পিচ, এটা হচ্ছে কার? এটা হচ্ছে ন্যারেশনের। ঠিক আছে, ন্যারেশন থেকে আসলে প্রশ্ন হয় না প্রতি বছর। কোনো কোনো বছর এক বছর দিলে আরেক বছর দেয় না, এরকম হয় ন্যারেশনের ক্ষেত্রে। সো ন্যারেশন আমরা টেন্স, ভয়েস, তারপরে ন্যারেশন পড়াবো। তবে আমাদের প্রথম ক্লাস, আমাদের নেক্সট ইংলিশ ক্লাসটা হবে বেসিক টেন্সের উপর। টেন্সের সাথে টেন্স রিলেটেড কিছু বেসিক গ্রামার আছে, সেগুলো আমরা নেক্সট ক্লাসে পড়বো। আজকে আমরা শুধু টপিক গুলো আইডেন্টিফাই করবো যে আসলে আমাদেরকে কোন কোন টপিক আলোচনা করতে হবে। সো এরপরে টপিক লেখেন ন্যারেশন, ঠিক আছে। ন্যারেশনটা আপনাকে রিভিউ করতে হবে। আচ্ছা, এরপরের কোয়েশ্চেনটা দেখেন, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ নলেজ। নলেজ মানে কি? জ্ঞান। এটার বিপরীত অ্যান্টোনিম মানে কি? বিপরীত। সিনোনিম মানে সমার্থক, ঠিক আছে। সো আমাদেরকে সিনোনিম লিখেন, অ্যান্টোনিম এবং সিনোনিম, এই দুইটা টপিক লিখে রাখেন। আমি আগেই বলে রাখছি, যেহেতু এই দুইটা টপিক থেকে কমপক্ষে তিনটা করে প্রশ্ন আসে প্রতি বছর, মানে দুইটা মাস্ট, দুইটা তিনটা চারটাও হয় অনেক সময়। সিনোনিম অ্যান্টোনিম থেকে 2 থেকে 4 5টা প্রশ্ন কিন্তু প্রতি বছর হয়। সো এটা আপনারা লিখে রাখেন, সিনোনিম। সিনোনিম বানানটা পারেন আপনারা? সিনোনিম, অ্যান্টোনিম, সিনোনিম অ্যান্টোনিম পরের টপিক আমাদের, হ্যাঁ। সিনোনিম অ্যান্টোনিম থেকে কিন্তু প্রতি বছর প্রশ্ন আসে ইংলিশে। বিএসসি, ডিপ্লোমা, মিডওয়াইফারি সব কোর্সে, হ্যাঁ, সিনোনিম অ্যান্টোনিম থেকে কিন্তু প্রশ্ন আসে। তাহলে আমাদের এইটা হচ্ছে পরের টপিক, আপনারা লিখেন কিন্তু, হ্যাঁ। মিস করলে আমাকে বলবেন। প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড অ্যাপেন্ডিক্স। তাহলে আসলে সিঙ্গুলার প্লুরাল এটা যখন আমরা নাম্বার পড়বো, হ্যাঁ, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, আমরা তাহলে লিখেন নাম্বার, হ্যাঁ। নাম্বারটা আমরা একটু রিভিউ করব। নাম্বার পরবর্তী টপিক, নাম্বার সিঙ্গুলার প্লুরাল, আমরা নাম্বার, টেন্স, নাম্বার, পার্সন, এগুলো একসাথে পড়বো। সো নাম্বার লিখেন, নাম্বারও একটা গুরুত্বপূর্ণ টপিক, এটা থেকেও মাঝে মাঝে প্রশ্ন হয়। আচ্ছা, এরপরে আমরা আর খুঁজি আর কি কি প্রশ্ন এসছে। আর আচ্ছা, হি ইজ টু উইক টু ওয়াক, চেঞ্জ দ্য সেন্টেন্স ইনটু কমপ্লেক্স। তাহলে এই টপিকটার নাম হচ্ছে কি? এই টপিকটার নাম কে বলতে পারবেন? এটাকে বলা হয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, হ্যাঁ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। সো আমাদের এরপরের টপিক হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আমরা যখন ভয়েস চেঞ্জ পড়াবো তারপরে কিন্তু আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটাও পড়বো। তবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স দেখবেন খুব বেসিক গুলো আসে, যেমন টু টু। টু টু যদি থাকে এটাকে আমরা সো দ্যাট দিয়ে করতে পারি। তার মানে কি, হি ইজ সো উইক দ্যাট, দ্যাট আনতে হয় দ্যাট হি ক্যান নট ওয়াক, অথবা দ্যাট হি ক্যান নট মুভ।
সো এখানে একটু সেন্টেন্সটাতে ভুল আছে, যেমন কোয়েশ্চেনে আসছে হি ইজ টু উইক টু ওয়াক, আর এখানে লেখছে হি ইজ টু উইক দ্যাট হি ক্যানট মুভ। আসলে বাক্যে কোনো মুভ নাই, বাক্যে হওয়ার উচিত ছিল ওয়াক। হ্যাঁ, দ্যাট হি ক্যান নট, এটা প্রশ্নের ভুল বা ওদের অপশনটা ভুল লিখছে ওরা। এনিওয়ে, আপনারা লিখেন যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এই টপিকটা আপনাদেরকে শিখতে হবে। দেখেন ট্রান্সলেশন থেকে আরেকটা প্রশ্ন আসছে, সে ইংরেজিতে দক্ষ 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 আমরা কি দক্ষ আমরা কি বলি? অ্যাট হোম। এটা একটা আম, এটা একটা ফ্রেজ বলতে পারেন। হ্যাঁ, ফ্রেজ। আমরা সবাই ফ্রেজ ইডিয়মস পড়ছি না স্কুলে? সো এরকম কিছু ওয়ার্ড আছে যেগুলো হচ্ছে বাক্যে আমরা ব্যবহার করতে পারি। সো অ্যাট হোম, এটার বাংলা হচ্ছে দক্ষ, এটা হচ্ছে একটা ফ্রেজ। সো সো লেখেন, ট্রান্সলেশন থেকে লেখেন, দুইটা প্রশ্ন আসছিল, হ্যাঁ, ব্র্যাকেটে লিখে রাখেন। ট্রান্সলেশন থেকে আমরা এর আগে একটা প্রশ্ন পেয়েছি, এটা আমাদের দ্বিতীয় প্রশ্ন। আচ্ছা, আমি আরো প্রশ্ন খুঁজি, দেখি আর কোন টপিক থেকে প্রশ্ন আসছে। হোয়াট ইজ দ্য কমপ্লেক্স ফর্ম অফ সেন্টেন্স? দেখেন, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। হ্যাঁ, হোয়াট ইজ দ্য কমপ্লেক্স ফর্ম অফ দিস সেন্টেন্স? আই স এ বিউটিফুল বার্ড, আই স এ বিউটিফুল বার্ড, এটা হচ্ছে সিম্পল ফর্ম। সেটার কমপ্লেক্স কি হবে? আই স এ বার্ড হুইচ ওয়াজ বিউটিফুল। তো যাই হোক, আমরা আগে এটা লিখছি অলরেডি, যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এটা একটু ব্র্যাকেটে লিখে রাখেন, যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এছাড়া ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের বেসিক কিছু রুল আছে, যেমন একটু আগে যেটা করলাম আমরা, হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়ার্ক, এই টাইপের। অথবা যেমন আমি যদি বলি ফর এক্সাম্পল, অনলি, অনলি থাকলে আমরা কি ইউজ করি? নান বাট। হ্যাঁ, নান বাট। যেমন আমি যদি বলি অনলি আল্লাহ ক্যান হেল্প আস, তাহলে আমরা এটাকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে কিভাবে চেঞ্জ করব? অনলি থাকলে আমরা আনি নান বাট। হ্যাঁ, বস্তুর ক্ষেত্রে নাথিং বাট। তো নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। সেরকম আসলে রুলগুলো আমি পড়াবো, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যখন পড়াবো এই রুলগুলো কিন্তু চলে আসবে। তো আপনারা জাস্ট লেখেন যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে এই প্রশ্নগুলো আসে। আচ্ছা, এরপরে দেখেন এভরি ওয়ান হেটস এ লায়ার, যেমন এই যেটাও একটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের প্রশ্ন। দেখেন এভরি ওয়ান হেটস এ লায়ার, সো এভরি ওয়ান থাকলে আমরা কি ইউজ করব? এভরি ওয়ান থাকলে আমরা নো ওয়ান ইউজ করব। হ্যাঁ, সো এভরিওয়ান হেটস এ লায়ার, এটা হবে দেয়ার ইজ নো ওয়ান বাট হেটস এ লায়ার। সো এভরিওয়ান থাকলে সেই রুলস গুলো আমরা শেখাবো। সো তার মানে কি, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে আমরা দেখতে পাচ্ছি দুই এর অধিক প্রশ্ন আসছে, মোটামুটি তিনটা পাইলাম এ পর্যন্ত আমরা। আচ্ছা, আর কি কোনো ইংলিশ প্রশ্ন আছে দেখি। আচ্ছা, ইট ইফ ওয়াজ মেনি ইয়ার্স, না এটা হবে ইট ওয়াজ, ইফ না, প্রশ্নে একটু ভুল লিখছে ওরা, টাইপিং মিস্টেক। এটা হবে ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স দে ড্যাশ টু ঢাকা। তাহলে এটা কি হবে? দেখেন, ইট ওয়াজ মেনি ইয়ার্স, সিন্স এর আগে যদি পাস্ট ইনডেফিনিট থাকে, পরের অংশ হবে পাস্ট পারফেক্ট। এই রুলস গুলো আমরা রাইট ফর্ম অফ ভার্বস, রাইট ফর্ম অফ ভার্বস আমি সংক্ষেপে লিখে দিলাম, আপনারা লিখেন রাইট ফর্ম অফ ভার্বস। আসলে রাইট ফর্ম অফ ভার্বস থেকে প্রচুর প্রশ্ন আসে বিএসসি ডিপ্লোমাতে। আমরা রাইট ফর্ম অফ ভার্বস রুলস গুলাও রিভিউ করবো, যে রুল গুলা থেকে পরীক্ষায় বেশি বেশি প্রশ্ন আসে আমরা সেগুলো পড়বো। আমরা অযথা অনেক কিছু পড়বো না, যেগুলো আমাদের খুব বেশি দরকার, যাতে ইংলিশে ফুল মার্কটা মোটামুটি তুলতে পারেন, ধরেন 20-এ অ্যাটলিস্ট 15 বা 18। ঠিক আছে, দুই তিনটা প্রশ্ন থাকে একটু বেশি ডিফিকাল্ট, আপনাদের লেভেলে এটা একটু ভালো গ্রামার না জানলে পারা সম্ভব না, বাট আমি আমি যেইভাবে পড়াবো এভাবে যদি আপনারা রুল গুলো একটু প্র্যাকটিস করেন, আপনারা মোটামুটি 20-এ 15-এর উপরে পাবেন হোপফুলি। আচ্ছা, তো এটা হচ্ছে আরেকটা রুল, যে সিন্স এর আগে যদি পাস্ট ইনডিফিনিট হয়, সিন্স এর আগের অংশ, দেখেন ইট ওয়াজ মেনি ইয়ার্স, ইট ওয়াজ মেনি ইয়ার্স হচ্ছে, আমি টেন্স পড়াবো, আমি যা সংক্ষেপে বলছি, সিন্স এর আগে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের অংশ হয় পাস্ট পারফেক্ট, এই জন্য এখানে হ্যাড কাম আমরা ব্যবহার করব। সো এটাকে আমি সংক্ষেপে লিখছি, বাট আপনারা ফুল ফর্মে লিখেন রাইট ফর্ম অফ ভার্বস। ঠিক আছে, এটাকে আমরা বলবো রাইট ফর্ম অফ ভার্বস। আচ্ছা, দ্য ওয়ার্ড রেফিউজি মিনস, রেফিউজি মানে কি বুঝেন? কেউ বলতে পারবেন?
যেমন রোহিঙ্গা, ওরা মিয়ানমার থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে, তারা এখন বাংলাদেশে রেফিউজি হিসাবে আছে। হ্যাঁ, ওদেরকে বাংলাতে বলা হয় শরণার্থী। মানে তাদের নিজস্ব এখন কোনো থাকার জায়গা নাই, বাংলাদেশের সরকার তাদেরকে এখানে থাকার সুযোগ দিয়েছে। সো এটাকে বলা হয় রেফিউজি। ঠিক আছে। সো রেফিউজি, এটাকে বলা হয় রিপ্লেসড পারসন। স্থানান্তরিত ব্যক্তি। তারা তারা তাদের দেশে আর থাকতে পারছে না, তারা এখন আমাদের দেশে তারা থাকার ব্যবস্থা করে নিছে। ঠিক আছে। সো এটা হচ্ছে আসলে সিনোনিম। এখানে আসলে মিনস বলতে আপনাদেরকে সিনোনিম বুঝাইছে। So, আপনারা লিখছেন কি ওই টপিকটা, যে সিনোনিম অ্যান্টোনিম? সিনোনিম অ্যান্টোনিম টপিক লিখেছেন, মনে আছে? সিনোনিম অ্যান্টোনিম থেকে প্রশ্ন হবে। আচ্ছা, 88 নাম্বার প্রশ্ন দেখেন। হি সেইড লং লিভ দ্য প্রেসিডেন্ট। আচ্ছা, এটার ইনডিরেক্ট ফর্ম, তার মানে কি ন্যারেশন। ন্যারেশন থেকে এটা দ্বিতীয় প্রশ্ন বিএসসি তে। ঠিক আছে, এটা 2 নাম্বার প্রশ্ন। সো এটাকে ন্যারেশনে কিভাবে ডিরেক্ট স্পেস থেকে আমরা ইনডিরেক্ট স্পেসে নিব সেটা আমরা শিখবো। আচ্ছা, so মোটামুটি এইগুলাই ইংলিশে প্রশ্ন ছিল। এখানে আরেকটা সিনোনিম প্রশ্ন আছে। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড হাম্বল? হাম্বলের সিনোনিম কি? তাহলে কেউ একজন ভয়েসটা অন করে বলেন, আমরা বিএসসি তে 22-23 সেশনে কোন কোন টপিক থেকে প্রশ্ন পেয়েছি? কে বলতে পারবেন? কেউ একজন ভয়েস অন করে কাইন্ডলি টপিক গুলো বলেন। Voice change, article, parts of speech, degree, tense, translation, narration, synonym and antonym, number, transformation of sentence. ওকে, আর কিছু? সে কি কিছু, The কেউ part, কি মিস? হ্যাঁ হ্যাঁ, বলেন। the parts of speech সাথে পাইছি noun আর adjective. অল রাইট, হ্যাঁ, একটু স্পেসিফিক ভাবেও লিখবেন। ঠিক আছে, তাহলে আমরা ডিপ্লোমার প্রশ্নটা এখন ওপেন করি। ডিপ্লোমাতে 22-23 সেশনে কোন কোন টপিক থেকে প্রশ্ন হয়েছে আমরা এখন এগুলো একটু, এখন আপনারা আরেকটা টান দিয়ে লেখেন, ডিপ্লোমা ইন নার্সিং 2022-23 সেশন। আমরা এটা কিন্তু বিএসসি ডিপ্লোমা সবার সেম। হ্যাঁ, আমরা এখন কমন টপিক গুলা কি কি সেগুলো আইডেন্টিফাই করব। দেখেন, আপনারা এইভাবে বাকি বিষয়ের কাজগুলা কিন্তু করে নেবেন নিজ দায়িত্বে। ঠিক আছে, ইংরেজি বা বিজ্ঞান বা সাধারণ জ্ঞান, গণিত। হ্যাঁ, আজকে আমরা লাইভ কিভাবে করতে হয় আমরা প্র্যাকটিক্যালি এটা শিখে নিই, পরে কিন্তু আমরা অন্যান্য সাবজেক্ট গুলা আইডেন্টিফাই করবো আস্তে আস্তে। আচ্ছা, এটা হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং 2022-23 সেশনের প্রশ্ন। So, আমরা প্রশ্নগুলো একটু ফাইন্ড আউট করা ট্রাই করি। আচ্ছা, ডিপ্লোমা ইন নার্সিং 2022-23 সেশন, প্রথম টপিক হচ্ছে সিনোনিম। লেখেন, লিখেছেন সিনোনিম? লেখা হলে ইয়েস লিখবেন। ঠিক আছে, একটু কথা বলার ট্রাই করবেন ক্লাসে, তাহলে আমার পড়াইতে সুবিধা হয়। যদি কথা না বলেন তাহলে মনে হয় যে আমি নিজেই বক বক করতেছি, আপনারা আমাকে শুনেন না। ঠিক আছে, সো ক্লাসে একটু এজন্য আলোচনা করার ট্রাই করবেন। আচ্ছা, সো ডিপ্লোমা ইন নার্সিং লিখেন, প্রথম টপিক হচ্ছে সিনোনিম। আচ্ছা, আমরা আরেকটু নিচে যাই। এরপরে দেখেন স্পেলিং। আচ্ছা, স্পেলিং বিএসসি তে 22-23 সেশনে স্পেলিং থেকে প্রশ্ন আসে নাই, কিন্তু প্রতি বছর, আপনারা বিলিভ করবেন কিনা আমি জানি না, প্রতি বছর স্পেলিং থেকে মোটামুটি 2টারও বেশি প্রশ্ন আসে। ঠিক আছে, এবং কমন কিছু স্পেলিং, খুব আহামরি কঠিন না। দেখেন কম্পিটিশন, হয়তো এটা অনেকে ভুল করবেন যদি ক্লিয়ারলি বানানটা না জানেন, সেই জন্য আমরা এগুলো প্র্যাকটিস করব। লেখেন, 2 নাম্বার টপিক হচ্ছে স্পেলিং। লিখেছেন সবাই? ডিপ্লোমা ইন নার্সিং 2022-23 সেশন 2 নাম্বার টপিক, প্রথম টপিক ছিল সিনোনিম, 2 নাম্বার টপিক হচ্ছে স্পেলিং। ওকে, আচ্ছা, আমরা আরেকটা প্রশ্ন খুঁজি। আচ্ছা, নাম্বার 8, হি নেভার টেলস এ লাই, অ্যাফার্মেটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স। তো এটা লেখেন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। হ্যাঁ, এটা হবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আচ্ছা, পরের টপিক হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, মানে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। যেমন দেখেন, নেভার, নেভার থাকলে আমরা কি ইউজ করব? অলওয়েজ। তো আমি যখন এগুলা আপনাদেরকে রুলস অনুসারে শেখাবো তখন আপনারা এগুলা ক্লিয়ারলি বুঝবেন। নেভার থাকলে আমরা ইউজ করব অলওয়েজ। হি নেভার টেলস এ লাই, মানে সে কখনো মিথ্যা বলে না। তার মানে কি, সে সবসময় সত্য কথা বলে। তাহলে হি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ।
সো এইভাবে আমরা এগুলা শিখবো, বাট আপনারা এখন শুধু টপিকটা লিখেন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ব্র্যাকেটে লেখেন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। ঠিক আছে, এটা লিখে রাখেন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। আচ্ছা, আমরা প্রথম পেজে দেখি অন্য প্রশ্ন আছে কিনা। হ্যাঁ, আছে। এরপর আরেকটা প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, স্টুডেন্ট শুড বি অ্যাটেন্টিভ ড্যাশ দেয়ার স্টাডিজ। তো এটা কি হবে, এখানে প্রিপোজিশন অ্যাটেন্টিভ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাটেন্টিভের সাথে কি বসে কে বলতে পারবেন, অ্যাটেন্টিভ টু। অ্যাটেন্টিভের সাথে কি বসে, অ্যাটেন্টিভ টু। ঠিক আছে, সো অ্যাটেন্টিভ টু, খুবই সহজ। স্যার পরের টপিক হচ্ছে প্রিপোজিশন। হ্যাঁ, প্রিপোজিশন লেখেন সবাই, প্রিপোজিশন। ওকে, প্রিপোজিশন পরের টপিক হচ্ছে আমাদের প্রিপোজিশন। আচ্ছা, এরপরের টপিকে আমরা যাই। আরেকটা এটাও হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। হি ইজ বেটার দেন, এটা হবে THAN হবে, হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। এটা ডিগ্রি, হ্যাঁ, পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রি, এটা সেন্টেন্সের ট্রান্সফরমেশন। সো এটা লেখেন ট্রান্সফরমেশনের ক্ষেত্রে ওই যে ব্র্যাকেটে আগেরটা যেমন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ ছিল, এটাও এটা লেখেন ডিগ্রি, ডিগ্রির ক্ষেত্রে ট্রান্সফরমেশন এটা লেখেন ডিগ্রি। হ্যাঁ, ট্রান্সফরমেশন ফ্রম ডিগ্রি মানে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ। আচ্ছা, সো এখানে আসছে যদিও নেগেটিভ করতে বলছে অ্যাফার্মেটিভ কে, বাট এটা ডিগ্রির। ঠিক আছে, আচ্ছা, সো এটা লিখেন, এটাও ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন আসছে, ট্রান্সলেশন, সততা মহৎ গুণ, অনেস্টি ইজ দা বেস্ট পলিসি। ওকে, সততা মহৎ গুণ, তাহলে এটা কি টপিক, এটা হচ্ছে ট্রান্সলেশন। লিখেছেন সবাই, ট্রান্সলেশন। আচ্ছা, আমরা কি সবাই লিখছি, আমরা কি সবাই লিখছি? হ্যাঁ, একটু রেসপন্স করবেন। আচ্ছা, আচ্ছা, আমরা তাহলে পরবর্তী টপিকে চলে যাই। পরবর্তী টপিক হচ্ছে হি ইজ গোয়িং টু বাই এ কার, এটার প্যাসিভ। ওকে, তাহলে এটা কি, ভয়েস চেঞ্জ, লেখেন ভয়েস চেঞ্জ। আমাদের পরের টপিক হচ্ছে ভয়েস চেঞ্জ। ওকে, ভয়েস চেঞ্জ। তাহলে হি ইজ গোয়িং টু বাই এ কার, তাহলে কি হবে এখানে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে এটাকে আমরা কিভাবে প্যাসিভ ভয়েস করব, সো এ কার ইজ গোয়িং টু বি বট বাই, খুবই সিম্পল, যদি আমরা এগুলা ক্লাস করলে, আমরা আলোচনা করলে এগুলা ক্লিয়ার হয়ে যাবে। সো এখন লেখেন জাস্ট ভয়েস চেঞ্জ, লিখলেই হবে আপাতত। আচ্ছা, আমরা আগে এই পাশটা শেষ করি। আচ্ছা, এই পাশে আরেকটা প্রশ্ন আছে, এটা হচ্ছে হি ওক আপ when it was raining, transform it into simple sentence। তাহলে এখানে লেখেন ট্রান্সফরমেশনের ক্ষেত্রে এটা আর কি আরেকটা প্রশ্ন, এটা সিম্পল সেন্টেন্সকে, সিম্পল সেন্টেন্স এটাকে কমপ্লেক্স থেকে সিম্পল, হ্যাঁ এটা লেখেন। হ্যাঁ, ওয়েন আছে, ওয়েন মানে কি কমপ্লেক্সে আছে, হি ওক আপ ওয়েন ইট ওয়াজ রেনিং, সে ঘুম থেকে উঠলো যখন বৃষ্টি হচ্ছিল। তাহলে এটা আমরা কমপ্লেক্স থেকে সিম্পলে ট্রান্সফর্ম করব, তাহলে এটা কি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের আরেকটা প্রশ্ন। আচ্ছা, তাহলে আমরা এবার আবার এই পাশে চলে যাই, দেখি এই পাশে কোনো প্রশ্ন আছে কিনা। হ্যাঁ, আচ্ছা, দ্য ম্যান ইজ এক্সট্রিমলি টায়ার্ড, হিয়ার এক্সট্রিমলি এটা কি, তাহলে এখানে লেখেন এক্সট্রিমলি, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। হ্যাঁ, এটা কেন অ্যাডভার্ব, এটা আমরা ক্লাসে আলোচনা করব পরবর্তীতে। অ্যাডভার্ব মানে কি, ভার্বের অবস্থা বোঝায়। হ্যাঁ, তাহলে সে অ্যাডভার্ব। আর অ্যাডজেক্টিভ মানে কি, নাউনের দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যা এগুলো বোঝায়, তাহলে সে অ্যাডজেক্টিভ। আমরা এটাকে লিখবো পার্টস অফ স্পিচ। ওকে, পার্টস অফ স্পিচ, ব্র্যাকেটে লিখবেন এটা কি, অ্যাডভার্ব, অ্যাডভার্ব থেকে আসছে। ঠিক আছে, পার্টস অফ স্পিচের অ্যাডভার্ব থেকে এই প্রশ্নটা আসছে। লিখেছি কি আমরা সবাই, সবাই লিখুন কাইন্ডলি। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন দেখেন, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, অ্যাক্টিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স।
তাহলে এটা ভয়েস চেঞ্জ। হ্যাঁ, ভয়েস চেঞ্জটা খুব সহজ। যেমন দেখেন এখানে কোনো সাবজেক্ট দেয়া নাই, ইংলিশে পৃথিবীব্যাপী কথা বলা হয়। এই যে পৃথিবীর মানুষ কিসে কথা বলে, ইংলিশে কথা বলে, তাহলে কারা কথা বলে? কোনো গরু ছাগল তো কথা বলে না। তো এখানে মানুষ সাবজেক্ট আমাদেরকে কাল্পনিক ভাবে নিয়ে আসতে হবে। তাহলে মানুষ বলতে এখানে পিপল। হ্যাঁ, পিপল, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটি ভয়েস। এটাকে আমরা ট্রান্সফার করব, মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট প্যাসিভ ভয়েস দিয়ে আছে। দেখেন ইজ স্পোকেন, প্যাসিভ ভয়েসের প্রেজেন্ট ইনডিফিনিটের ফর্ম হচ্ছে ইজ, এম, ইজ, আর প্লাস ভার্বের বি থ্রি। তাহলে আমরা এটা দেখেই বুঝতে পারছি এটা প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ ভয়েস। আমরা এটাকে কিভাবে অ্যাক্টিভে নিব? আমরা জাস্ট পিপল সাবজেক্ট আনবো। তাহলে পিপল ভার্ব, এটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে স্পিক, তারপর ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। খুব সিম্পল, আমরা এগুলা ব্যতিক্রম গুলা প্র্যাকটিস করবো ক্লাসে। যেমন এটার মতো একটা প্রশ্ন দেই আমি আপনাদেরকে। আম মাই মোবাইল। হ্যাঁ, আচ্ছা, আমি যদি বলি মাই মোবাইল, এটা থেকে আপনারা এটা একটু চেঞ্জ করে দিবেন আমাকে বেসিক থেকে অ্যাক্টিভে। মাই মোবাইল ফোন ওয়াজ স্টোলেন ইয়েস্টারডে। ঠিক আছে, দেখি আপনারা এটা একটু আমাকে অ্যাক্টিভ ভয়েসে চেঞ্জ করে দেন তো। আমার মোবাইল গতকাল চুরি হয়েছে। আমি লিখেছি এটা, এটা আমি একটু সহজ করে দিচ্ছি, এটা প্যাসিভ ভয়েস পাস্ট ইনডেফিনিট টেন্স। দেখি আপনারা এটা এটার মতো স্ট্রাকচার দেখি কে বলতে পারেন কিনা। মাই মোবাইল ফোন ওয়াজ স্টোলেন ইয়েস্টারডে। দেখি বলেন তো এটা কিভাবে আমরা অ্যাক্টিভে ট্রান্সফার করব। চিন্তা করেন, আমি 1 মিনিট সময় দিলাম আপনাদেরকে। আচ্ছা, আমি আর একটু সহজ করে দিচ্ছি আপনাদেরকে, আপনারাও চিন্তা করেন, সাথে সাথে আমি বলে দিচ্ছি। মাই মোবাইল ফোন ওয়াজ স্টোলেন ইয়েস্টারডে, আমার মোবাইল ফোন গতকাল চুরি হয়েছে। তাহলে সে চুরি করে কে? কে বলতে পারবেন? চুরি কারা করে? ভালো মানুষ চুরি করে? হ্যাঁ, ভালো মানুষ ফোন চুরি করে? করে না, চোরেরা চুরি করে। কে চুরি করে? চোরেরা, থিফ। তাহলে আমাদেরকে এখানে থিফ সাবজেক্ট আনতে হবে। ভেরি গুড। হ্যাঁ, তাহলে থিফ, এখানে পাস্ট ইনডিফিনিট যেহেতু বলে দিছি, পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসে লিখছি। তাহলে স্টিল মানে হচ্ছে চুরি করা। হ্যাঁ, হ্যাঁ, স্টিল, STEAL, স্টিল। আর এটার পাস্ট ফর্ম হচ্ছে স্টোল। হ্যাঁ, তাহলে আমি কি বলবো? এ থিফ অথবা দা থিফ, আমি দা থিফই বলি। দ্য থিফ স্টোল মাই ফোন ইয়েস্টারডে। ওকে, তাহলে সহজ না? চোর আমার ফোন গতকাল চুরি করেছে। গতকাল একটি চোর আমার ফোন চুরি করেছে। সো এরকম ব্যতিক্রম কিছু আম, আমরা প্র্যাকটিস করব। হ্যাঁ, ভয়েস চেঞ্জ। ইন্টারেস্টিং না এটা? আপনারা কি বুঝেছেন এটা কেন স্টোল হলো? কারণ এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে ভয়েস লেখেন, এটা ভয়েস চেঞ্জ টপিক। ঠিক আছে, ভয়েস চেঞ্জ। আচ্ছা, আপনাদের কি বোরিং লাগছে? তাহলে আপনারা 1 গ্লাস পানি খেয়ে আসেন সবাই। 1 মিনিটের বিরতি, ঠিক আছে? সবাই 1 গ্লাস পানির বিরতি, সবাইকে। সো আমরা মোটামুটি এখন পর্যন্ত যে টপিক গুলো দেখলাম, এখানে স্পেলিং থেকে প্রশ্ন আসছে, ট্রান্সলেশন থেকে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে, ভয়েস চেঞ্জ থেকে, এবং পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন আসছে। তো মোটামুটি এই টপিকগুলো ডিপ্লোমাতে আসছে। দেখেন এই টপিকগুলো কিন্তু বিএসসির সাথেও রিলেভেন্ট। তার মানে কি, বিএসসি ডিপ্লোমা আমাদেরকে মোটামুটি কমন টপিক গুলাই কভার করতে হবে। ঠিক আছে, তো ইংলিশের ক্ষেত্রে কোনো কার্পণ্য নাই যে বিএসসি দের এটা, ডিপ্লোমাদের এটা না। ইংলিশে সবার জন্যই একই টপিক। আচ্ছা, আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে দেখেন, ইট ইজ এ বিউটিফুল বার্ড। এখানে বিউটিফুল মানে কি? আচ্ছা, এখানে অ্যাডজেক্টিভ আমরা পড়বো যখন পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ পড়ার সময় আমরা অ্যাডজেক্টিভের কিছু প্রকারভেদ আছে, যেমন নিউমেরাল, কোয়ান্টিটেটিভ, তারপরে কোয়ালিটেটিভ, তারপরে প্রোনোমিনাল। হ্যাঁ, So আমরা এগুলা আলাদা আলাদা করে পড়বো। তাহলে ওই যে এর আগেও কিন্তু একটা প্রশ্ন আসছে আম পার্টস অফ স্পিচ থেকে, এটা হচ্ছে পার্টস অফ স্পিচের দ্বিতীয় প্রশ্ন। হ্যাঁ,
তাহলে এটাও আপনি মনে রাখবেন। আচ্ছা, আমরা আরেকটা টপিকে চলে যাই। এখানে দেখেন, দে ডিড নট অ্যালাউ এ ড্রাঙ্কেন ম্যান ইন দ্য মিটিং। আচ্ছা, ড্রাঙ্কেন ম্যান বলতে কি বোঝেন আপনারা? যারা মদ খায়, ঠিক আছে, মদ খাইলে তাকে বলা হয় ড্রাঙ্কেন ম্যান, ঠিক আছে। ড্রাঙ্কেন ম্যান মানে যারা নেশাগ্রস্ত, মানে যারা মদ বা অ্যালকোহল খায়। তার মানে কি, এরকম লোকে কি মিটিং এ ঢুকতে দেওয়া হয়? হয় না। তো এখানে বলছে দে ডিড নট অ্যালাউ এ ড্রাঙ্কেন ম্যান ইন দ্য মিটিং, তারা মিটিং এ আহ মদ মদাসক্ত বা মদ পানকারী লোককে ঢুকতে দেয়নি। হিয়ার ড্রাঙ্কেন ইজ অ্যাডজেক্টিভ। দেখেন, ড্রাঙ্কেন ম্যান, দেখেন অ্যাডজেক্টিভের পরে নাউন বসছে। তা আমরা অ্যাডজেক্টিভ মানে জানি কি? নাউনের দোষ, গুণ, অবস্থা, এগুলো বোঝালে তাকে আমরা কি বলি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে কি? দোষ গুণ অবস্থা। কার দোষ গুণ অবস্থা? নাউনের, মানে সাবজেক্টের। তাহলে যে ম্যান, ড্রাঙ্কেন ম্যান, সেই ম্যানের অবস্থাটা হচ্ছে ড্রাঙ্কেন, হ্যাঁ, মদ খাওয়া অবস্থা। তো এই জন্য এটাও কি একটা পার্টস অফ স্পিচের প্রশ্ন। এখানে বলছে ড্রাঙ্কেন, এটা কি? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কেন? কারণ এটা ওই ব্যক্তিটার দোষগুণ অবস্থা বোঝাচ্ছে। পরবর্তী প্রশ্ন, এই পাশে নেই, ডান পাশে দেখি। হ্যাঁ, ডান পাশে প্রশ্ন আছে, এভরি মাদার লাভস হার চাইল্ড, নেগেটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স। এভরি মাদার থাকলে কি হবে? দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। সো এটাও কি একটা ট্রান্সফরমেশন সেন্টেন্স, যেটা হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, ঠিক আছে। তো এটা লেখেন, এটাও ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের আরেকটা প্রশ্ন। হ্যাঁ, এভরি মাদার লাভস হার চাইল্ড। সো এভরি থাকলে আমরা সাধারণত দেয়ার ইজ নো, তারপরে সাবজেক্টটাকে নিয়ে আসি, তারপর একটা বাট ব্যবহার করি, তারপর বাকি অংশ। সো এটা আমরা যখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পড়ব, এটা আমরা আরো ক্লিয়ার হয়ে যাব, ঠিক আছে। সবাই লিখেছেন? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে এটা আরেকটা প্রশ্ন। ওকে, প্লিজ আপনারা একটু চ্যাটে ইয়েস লিখবেন। আপনারা যেহেতু সবাই বোবা, আপনারা একটু কাইন্ডলি চ্যাটে লিখবেন, হ্যাঁ, ইয়েস নো লিখবেন। আপনারা যেহেতু কথা বলতে পারেন না, সো চ্যাটে অ্যাটলিস্ট লিখলে আমি হচ্ছে ক্লাস নিতে আমার সুবিধা হয়। ওকে, আচ্ছা, আমরা আরেকটা প্রশ্ন দেখি, হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ ড্রোন? এই প্রশ্নটা কিন্তু আসে। এই ড্রোন দেখে আবার মনে করেন না যেগুলা দিয়া ওই ভিডিও করে আকাশে উইরা উইরা, তাই না? ড্রোন দিয়ে কি করে? ভিডিও করে। সো এই ড্রোন মানে কিন্তু ওই ড্রোন না, হ্যাঁ। এই ড্রোন মানে আহ এই যে আমরা মৌমাছি দেখি না, মৌমাছির আহ হ্যাঁ, মৌমাছির ফেমিনিন জেন্ডার হচ্ছে ড্রোন, ঠিক আছে। সো এটা একটু মনে রাখবেন। সো এখানে আমরা জেন্ডার থেকে প্রশ্ন আসছে, সো আমরা জেন্ডারটাও একটু রিভিউ করব পরবর্তীতে, ঠিক আছে। এটা ডিপ্লোমা নার্সিং এ আসছে, এবং এটা কিন্তু নার্সিং জবের একটা এক্সাম, সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষা। আমি 2022 সালে পরীক্ষাটা দিছি, 22-এ বা 23-এ সম্ভবত, 23-এ সম্ভবত। সো এই 23-এ এই সেম প্রশ্নটা কিন্তু নার্সিং জবের পরীক্ষাতে আসছে। সো দেখেন, ইন্টারেস্টিং ব্যাপার। আপনি এখন এগুলো যদি ভালো করে পড়ে যান, আপনি যখন সরকারি নার্সিং জবের পরীক্ষা দিবেন, তখনও কিন্তু সেম জিনিসগুলো আপনাকে আবার রিভিউ করতে হবে। সেই জন্য এখন ভালো করে একটু শিখে যেতে পারলে পরবর্তীতে আপনারা অনেক বেনিফিটেড হবেন। আচ্ছা, এরপরের প্রশ্ন দেখেন, fill in the blank with appropriate word. The man died dash overeating. দেখেন, সে অতিরিক্ত খাওয়ার ফলে মারা গেছে। সো এখানে দেখেন, ডাই অফ আছে, ডাই ফর, হ্যাঁ, ডাই ফ্রম, তারপরে ডাই বাই। এগুলো কিন্তু আমরা শিখবো, ঠিক আছে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এগুলোকে কি বলা হয়? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ওকে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো এইগুলো আমরা শিখবো। হ্যাঁ, রোগে মারা গেলে বলা হয় ডাই অফ, যেমন সে ক্যান্সারে মারা গেছে বা কলেরায় মারা গেছে। সো এরকম ভাবে প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা মিনিং আছে, হ্যাঁ। তো এখানে ওভার ইটিং এর কারণে মারা গেলে আমরা ডাই ফ্রম ব্যবহার করি, ঠিক আছে। সো সবাই একটু কাইন্ডলি আপনারা লিখুন যে এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের প্রশ্ন। আচ্ছা, আমাদের পরে, আচ্ছা, আমরা কি সবাই লিখছি নাকি সবাই আমরা ঘুমাই গেছি? আমরা কি সবাই লিখছি নাকি ঘুমাই গেছি?
লিখছি তো, ওকে, ভেরি গুড। ক্লাসে তো বেশি অ্যাটেন্ডেন্স কম আছে, কিন্তু গ্রুপে আমাদের 300-400 মেম্বার, অথচ ক্লাসে 15 জন মানুষ হয় না। এটা হচ্ছে সবার ক্লাস করার আগ্রহ। সবাই ক্লাস করবে, ভাইয়া ক্লাস নিচ্ছে না এই সেই, কিন্তু ক্লাসে আসলে দেখা যায় কেউই নাই। আচ্ছা, সো আমরা মোটামুটি ইংলিশ প্রশ্নের একদম শেষের দিকে আছি। আচ্ছা, আরেকটা প্রশ্ন পেয়েছি, এটা হচ্ছে, দেখুন, আহ, এখানে একটা প্রশ্ন আছে, হি ইজ বাংলাদেশ ড্যাশ বার। আচ্ছা, এখানে বাংলাদেশ না, এটা হবে বাংলাদেশি। হি ইজ বাংলাদেশি বাই বার্থ। সো এটাও আসলে প্রিপোজিশন। সো দেখলাম তাহলে ডিপ্লোমাতে প্রিপোজিশন থেকে দুইটা প্রশ্ন এসছে, হয়তো আরো আছে, এই যে তিনটা। দে কল্ড ডে ড্যাশ ডক্টর। কলের সাথে ইন হয়, কল ইন, হ্যাঁ, কল ইন মানে হচ্ছে ডাকা। কল ইন মানে কি? ডাক্তার ডাকা, হ্যাঁ। কল ইন মানে মূলত ডাক্তারকে ডাকা অর্থে ব্যবহার করা হয়। দে কল্ড ইন আ ডক্টর, তারা ডাক্তার ডেকেছিল, হ্যাঁ। কল ইন মানে ডাকা, So এটাও কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে আমরা দেখলাম যে ডিপ্লোমা ইন নার্সিং এ প্রিপোজিশন থেকে মোটামুটি তিনটা প্রশ্ন আসছে, হ্যাঁ, তিনটা প্রশ্ন আসছে। আচ্ছা, আমরা হচ্ছে এই পাশে থেকে ডান পাশে কয়েকটা কোশ্চেন বাকি আছে। আচ্ছা, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। আচ্ছা, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, এটা হয়তো বাংলাটা একটু কঠিন, কিন্তু ইংলিশটা সহজ। আমি একটু বুঝাই বলি। ধরেন একসাথে যখন অধিক সন্ন্যাসী, সন্ন্যাসী তো বুঝেন, যারা গৃহত্যাগ করে, তাদের আধ্যাত্মিকতা বা ধ্যান সাধনের জন্য বা জ্ঞান অর্জনের জন্য তারা কোথাও আর কি অবস্থান করে, মেবি পাহাড় পর্বতে এসব জায়গাতে। তো একসাথে যখন অধিক সন্ন্যাসী থাকে তখন তাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য কিন্তু ব্যাহত হয়। ঠিক আছে, সেই জন্য বলা হয় অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। যেমন আমি যদি বলি, বাংলাতে এরকম সহজ আরেকটা প্রবাদ আছে। আহ বাংলাতে কথাটা এরকম বলে, এক চুলোয় তিন রাঁধুনি, পইড়া মরে ফ্যান গালনি। এরকম একটা কথা আছে, আপনারা আপনাদের মা চাচিদেরকে জিজ্ঞেস করলে জানবেন। তো এক চুলাতে যখন 3-4 জন একসাথে রান্না করে, তখন আসলে রান্না হয় না, একজন আরেকজনের উপর পড়ে যাইতেও পারে, বা তরকারি হয়ে গেলে সেটা কি হয়ে যেতে পারে, যে কোনো স্পয়েল হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। তো এই জন্য এটা বলা হয়, হ্যাঁ। তো এই যে এটার মানে হচ্ছে টু মেনি কুকস স্পয়েল দা ব্রথ। টু মেনি, এই জন্য আমরা হচ্ছে এগুলোকে বলা হয় প্রোভার্ব, হ্যাঁ। প্রোভার্ব থেকে ট্রান্সলেশন, ট্রান্সলেশন প্রোভার্ব থেকে ট্রান্সলেশন আমরা শিখবো, ঠিক আছে। So, আপনারা যদি প্রোভার্ব থেকে ট্রান্সলেশন গুলো আমি লিস্ট দিয়ে দিব, মোটামুটি ওই লিস্ট গুলো পড়লে আপনারা ওগুলো থেকে 2-3টা কমন পেয়ে যাবেন যদি পরীক্ষা আসে। সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো সকাল থেকে, হইতে থেকেছে, হ্যাঁ, সিন্স, ওকে, হইতে থেকেছে সিন্স। আর আমি যদি বলি 3 ঘন্টা 3 ঘন্টা ধরে বা 3 ঘন্টা যাবত বৃষ্টি হচ্ছে, তাহলে হবে ফর। সময়ের সমষ্টি, এটা নিয়ে আমি আলাদা একটা ক্লাসে আলোচনা করব, আর কখন আপনারা সিন্স ব্যবহার করবেন, কখন ফর ব্যবহার করবেন। যেহেতু সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেহেতু সকাল থেকে বৃষ্টি হওয়া শুরু হয়েছে, এখনো থামে নাই, এবং এটা চলতেই আছে, তাহলে ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস এন্ড ডগস, মুষলধারে, হ্যাঁ, এটা একটা ফ্রেজ। ক্যাটস এন্ড ডগস মানে হচ্ছে মুষলধারে। ও, এখানে একটা প্রশ্ন, ইভার সে বলছে এখানে ক্যাটস এন্ড ডগস কেন? ক্যাটস এন্ড ডগস মানে কুকুর এবং বিড়াল, হ্যাঁ। কুকুর এবং বিড়াল কোত্থেকে আসলো মুষলধারে বৃষ্টি হচ্ছে এটার ভিতরে? আচ্ছা, এগুলাকে বলা হয় ফ্রেজ, হ্যাঁ। আমরা এগুলো শিখবো, আমি তোমাদেরকে একটা তালিকা দিব, ওই তালিকাগুলো তোমাদেরকে পড়তে হবে। ক্যাটস এন্ড ডগস মানে হচ্ছে মুষলধারে। দেখবে বৃষ্টি যদি এমন ভাবে হয় যে কুকুর বিড়াল মানুষ কেউই বের হতে পারতেছে না, হ্যাঁ, মানে অঝোর বৃষ্টি হচ্ছে, এগুলাকে বলা হয় ক্যাটস এন্ড ডগস। মানে বৃষ্টি যেটা মুষলধারে, মুষলধারে কি মানে এটা শুরু হয়েছে বাট শেষ হচ্ছে না, এবং অনেক ঝড়ো বৃষ্টি, ঠিক আছে, মানে মানুষ ছাতা নিয়েও বের হওয়ার উপক্রম নাই। তো এই জন্য এখানে ক্যাটস এন্ড ডগ আসছে। ক্যাটস এন্ড ডগস এর এটা একটা ফ্রেজ, আবারও বলছি, এটার মানে হচ্ছে মুষলধারে। সেই জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস এন্ড ডগস সিন্স মর্নিং। সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে।
আচ্ছা, আমি সবাই বুঝতে পেরেছি। তাহলে এটাও ট্রান্সলেশনের প্রশ্ন। আচ্ছা, এরপরে লাস্ট প্রশ্ন দেখেন, দে কেম হোম আফটার দ্য রেইন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। আচ্ছা, এই বিফোর আফটার রুল নিয়ে আমাদের অনেক কনফিউশন লাগে। সবসময় মনে রাখবেন, বিফোর এর আগে রাইট, ব্ল্যাক এন্ড হোয়াইট মানে হচ্ছে লিখিত ভাবে। যেমন আমি যদি বলি রেড লেটার ডে, হ্যাঁ, রেড লেটার ডে, রেড লেটার ডে মানে কি? এটাকে বলা হয় স্মরণীয় দিন, রেড লেটার। এরকম সুন্দর সুন্দর অনেক ফ্রেজ ওয়ার্ড আছে, হ্যাঁ, আমরা এগুলা শিখবো। আচ্ছা, দে কেম হোম আফটার দ্য রেইন। আচ্ছা, আফটার এর পরে আর বিফোর এর আগে সবসময় পাস্ট পারফেক্ট হয়। আমি কি বলছি, আবারও বলছি, আফটার এর পরে এবং বিফোর এর আগে সবসময় পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট মানে কি? হ্যাড প্লাস বি থ্রি। তাহলে আফটার এর পরের অংশ সবসময় পাস্ট পারফেক্ট হবে, আর বিফোর এর আগের অংশ সবসময় পাস্ট পারফেক্ট হবে। দেখেন, দে কেম হুম আফটার, তাহলে আফটার এর আগের অংশ দেখতে পাচ্ছি পাস্ট ইনডিফিনিট। তাহলে আমি যেহেতু বললাম আফটার এর পরের অংশ সবসময় ভার্বের বি থ্রি, হ্যাড প্লাস বি থ্রি। তাহলে কি হবে? হ্যাড স্টপ। ওকে, হ্যাড স্টপড কেন হলো বুঝছেন সবাই? আফটার এর পরের অংশ সবসময় পাস্ট পারফেক্ট এবং বিফোর এর আগের অংশ সবসময় পাস্ট পারফেক্ট, আর বাকি অংশটা পাস্ট ইনডিফিনিট হয় সবসময়। সো এটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। লিখেন, এই টপিকের নাম হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। ওকে, তো আমরা এই জিনিসগুলো কিন্তু ক্লাসে আলোচনা করব আস্তে আস্তে। আমরা কি সবাই বুঝতে পেরেছি? হুম। আচ্ছা, এটা মনে হয় মিডওয়াইফার প্রশ্ন ছিল নাকি? হ্যাঁ, ডিপ্লোমা ইন মিডওয়াইফ, ও আচ্ছা, এটা ডিপ্লোমা ইন মিডওয়াইফারের প্রশ্ন। আমি এটাকে ডিপ্লোমা ইন নার্সিং বলে চালাই দিছি, সরি। এটা হচ্ছে ডিপ্লোমা ইন মিডওয়াইফারের প্রশ্ন। আচ্ছা, লাস্ট আজকের লাস্ট অ্যানালাইসিস হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং। সো আমরা কে কে ডিপ্লোমা ইন নার্সিং পরীক্ষা দিব একটু হাত তুলি। চ্যাট বক্সে হাত তোলা যায়, বা হচ্ছে আপনারা আমি লিখতে পারেন। আহ, আপনারা কি সবাই আছেন, শুনতে পাচ্ছেন কি? ডু ইউ হিয়ার মি? আমরা কারা কারা ডিপ্লোমা ইন নার্সিং পরীক্ষা দিব আমরা একটু হাত তুলি। আচ্ছা, ডিপ্লোমা ইন নার্সিং এ আরেকজনে হাত তুলে দাঁড়ায় আছে, আচ্ছা ঠিক আছে। আমরা ডিপ্লোমা ইন নার্সিং এ কি কি প্রশ্ন আসে আমরা এখন এগুলো একটু অ্যানালাইসিস করব। ঠিক আছে, আমরা সবাই রেডি। আবার এখন আরেকটা আরেকটা পেজে লিখুন, ডিপ্লোমা ইন নার্সিং এর এই টপিক থেকে ইংলিশে প্রশ্ন আসছে, কি কি টপিক আমরা একটু অ্যানালাইসিস করি। ঠিক আছে, দেখেন একই প্রশ্ন ডিপ্লোমাতেও আসছে, মিডওয়াইফারিতেও আসছে। ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, পৃথিবীব্যাপী ইংলিশ ইংলিশে কথা বলা হয়। তাহলে এখানে আছে এটা পেসিভ, যেটা চিনবেন কিভাবে, কেউ কি বলতে পারবেন? পেসিভ বাক্য আমরা কিভাবে চিনবো? পেসিভ বাক্য চেনার একটা উপায় আছে, হ্যাঁ, এটাকে বলা হয় অক্সিলারি ভার্ব, হুম, প্লাস ভি থ্রি। অনলি বলতে পারবে, হ্যাঁ, আমি বলে দিচ্ছি অলরেডি, তোমাকে আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করা হবে পরবর্তীতে। সাউন্ড ক্লিয়ারলি শোনা যাচ্ছে না, কি বলো? আচ্ছা, বাকিরা কি শুনতে পাচ্ছেন কি আমায়? সবাই কি শুনতে পাচ্ছেন? আমি তো অনেক লাউডলি কথা বলছি। আচ্ছা, ঠিক আছে। আম ইয়েস, ওকে। সো আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা পেসিভ ভয়েস কিভাবে শিখবো, অক্সিলারি ভার্ব বুঝেন, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলা। ঠিক আছে, অক্সিলারি ভার্বের সাথে ভার্বের বি থ্রি থাকবে। পেসিভ ভয়েসে সব সময় বি থ্রি, পেসিভ ভয়েসে কি সব সময় বি থ্রি। বি থ্রি মানে কি? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মানে হচ্ছে বি থ্রি। তাহলে দেখেন এখানে ইংলিশ ইজ স্পোকেন, ইজ স্পোকেন, ইজ মানে কি একটা অক্সিলারি ভার্ব, স্পোকেনটা এখানে ভি থ্রি। তাহলে কি আমরা চোখ বন্ধ করে বলতে পারবো যে এটা একটা পেসিভ ভয়েস। তাহলে আমরা এটা কিভাবে অ্যাক্টিভে নিব? তাহলে আমরা যেহেতু এখানে সাবজেক্ট দেওয়া নাই, আমরা কাল্পনিক একটা সাবজেক্ট নিয়ে আসবো। কারা ইংলিশে কথা বলেন? আমরা মানুষরাই তো, এই জন্য পিপল। তাহলে ভার্বটা হচ্ছে স্পিক, তাহলে পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। বাকি অংশ যেমন যেমন আমি একটু আগে বলছিলাম আপনাদেরকে যে আমার ফোন চুরি হয়েছিল, হুম, তাহলে কে কে চুরি করছে, ভালো মানুষ না চোর? চোর। চোর মানে কি? থিপ। তাহলে তাহলে আমি কি লিখবো? দ্য থিপ স্টোল মাই ফোন। তো এইভাবে এরকম
এগুলাকে আহ আমরা প্র্যাকটিস করবো। তাহলে প্রথম কোয়েশ্চেন হচ্ছে লেখেন ভয়েস চেঞ্জ। হ্যাঁ, প্রথম টপিক ছিল ভয়েস চেঞ্জ, ডিপ্লোমা ইন নার্সিং এ। ঠিক আছে, মোটামুটি দেখেন কমন টপিক, বিএসসি ডিপ্লোমা মিডিওফারিতে সব কমন টপিক থেকেই কিন্তু প্রশ্নগুলো এসে থাকে। আচ্ছা, এরপর প্রশ্নতে আমরা যদি বের করি, দেখেন হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস, এটাকে আমরা কিভাবে কনভার্ট করব? এটাকে বলা হয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, তবে এটা ডিগ্রি। ঠিক আছে, এটা কার? ডিগ্রি। ডিগ্রি মানে কি? পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, এগুলার চেঞ্জ করতে হয়। হ্যাঁ, এখানে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। তো এখানে অ্যাফার্মেটিভ হচ্ছে হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস, আর এটা নেগেটিভ হবে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হিম। তাহলে কিভাবে অ্যাজ আসলো, কিভাবে নো আদার আসলো, এগুলো আমরা একটা ক্লাসে শিখবো। টেন্স ভয়েস এর পরে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স শিখবো। তো এখানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ব্র্যাকেটের ভিতরে লেখেন ডিগ্রি বা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। ঠিক আছে, লিখেছেন সবাই? সবাই লিখলে ইয়েস লিখুন। আচ্ছা, এরপরে প্রশ্ন দেখেন, দে ডিড নট অ্যালাউ। আচ্ছা, এটা তো আমরা সলভ করলাম মনে হয়, একই প্রশ্ন নাকি? তাহলে এটা আরেকটু দেখি নিচে কোন। আচ্ছা, একটু আলাদা, কিন্তু ইংলিশ কোশ্চেনটা মনে হচ্ছে একই। আচ্ছা, যেহেতু একই সেটা আমরা আলোচনা করছি না, স্কিপ করি। আচ্ছা, এই ড্রাঙ্কেন ম্যানেরটা তো আমরা আলোচনা করলাম। হ্যাঁ, তাহলে এটা লেখেন পার্টস অফ স্পিচ। ঠিক আছে। আচ্ছা, এভরি মাদার লাভস হার চাইল্ড, এটাও একই টপিক। একই টপিক, একই একই কোশ্চেন। এই যে একই কোয়েশ্চেন। আচ্ছা, ডিপ্লোমা ইন নার্সিং, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, ইংলিশটা 22-23 সেশনে একই দিছে। তাহলে এটাতে আর যাচ্ছি, সময় স্পেন্ড করছি না। আমি 2023-24-এর কোয়েশ্চেন আমার কাছে ছিল, কিন্তু আমি মনে হয় খুঁজে পাচ্ছি না। আমি একটু সময় নিচ্ছি, 2 মিনিট। আমি একটু জাস্ট চেক করছি যে আমার এখানে কোথাও আছে কিনা। হ্যাঁ, আপনারা একটু কাইন্ডলি লাইনে থাকেন, আমি একটু সময় নিচ্ছি জাস্ট। এটা কি? ও আচ্ছা, হুম, 23-24 এটা পেয়েছি, ডিপ্লোমা ইন নার্সিং। ডিপ্লোমা ইন নার্সিং, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, সিলেক্টেড স্টুডেন্ট লিস্ট। হুম, আচ্ছা, আমরা কিন্তু 22। আচ্ছা, আপনাদের কি সময় আছে? আমি ফ্রি আছি, আপনারা সমস্যা না থাকলে আমাকে বলেন। আমি আসলে আরেকটু সময় নিতে চাচ্ছি। কারণ আমরা 22-23 সেশনেরটা আলোচনা করছি, এখন আমরা আসলে আলোচনা করতে চাচ্ছি 23-24, মানে জাস্ট এই বছর যে পরীক্ষাটা হলো। So, আপনারা এগ্রি না ডিসএগ্রি? ছেড়ে দিব নাকি আরেকটু সময় নিব আপনাদের থেকে? বলেন, আপনারা ডিসাইড করেন। আপনারা কি ক্লাসে থাকবেন আরো কিছুক্ষণ? 30 জি থেকে 45 মিনিট। ফ্রি আছেন তো সবাই, না? জি স্যার। 30 মিনিট থেকে 45 মিনিট সময় নিব। আচ্ছা, আপনারা একটু হলেও তো ধারণা পাচ্ছেন, তাই না? কি বলেন সবাই? আচ্ছা, ফ্রি থাকলে ক্লাস থেকে যায়েন না। আচ্ছা, আমি আরেকটা পানি বিরতি দিলাম, আরেক গ্লাস পানি খেয়ে আসেন সবাই, বা হচ্ছে একটু উঠে আবার বসেন। ঠিক আছে, 1 মিনিট বিরতি, 1 মিনিট ব্রেক।
পানি খাওয়া শেষ, ওকে, ভেরি গুড। আমারও শেষ, আমিও এক গ্লাস পানি খেলাম। এক্সকিউজ মি। আপনারা নতুন আরেকটা পেজ, হ্যাঁ, নতুন আরেকটা পেজে যান। আমরা কিন্তু এতক্ষণ ধরে 22-23 সেশন, মানে গত বছরের আগের বছরে ইংলিশ টপিক কোনগুলা ছিল, কি ধরনের প্রশ্ন আসছে সেগুলো দেখলাম। আমরা এখন দেখব এই বছর, মানে লাস্ট যে নার্সিং ভর্তি পরীক্ষাটা হলো, সেই পরীক্ষায় কি ধরনের টপিক থেকে প্রশ্ন এসছে। আহ, আচ্ছা, সবাই রেডি তো না? রেডি, স্টেডি, গো। ওকে, সো প্রথম প্রশ্নটা আমরা দেখি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট অ্যাডজেক্টিভ। এখানে অ্যাডজেক্টিভ মানে কি, পার্টস অফ স্পিচ লিখেন। প্রথম টপিক এটা হচ্ছে বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষা 2023-24 সেশন। প্রথম প্রশ্ন হচ্ছে পার্টস অফ স্পিচ। ওকে, এটার ব্র্যাকেটে লিখবেন অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ থেকে প্রশ্ন আসছে। So, আমরা অ্যাডজেক্টিভ বলতে কি বুঝি? অ্যাডজেক্টিভ বলতে সাবজেক্টের দোষ গুণ অবস্থা বোঝায়। তাহলে লতা ইজ এ সিঙ্গার, শি সিংস বিউটিফুল্লি। ওকে, বিউটিফুল্লি এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। সো অ্যাডজেক্টিভ কিভাবে হয় আমরা বিস্তারিত পার্টস অফ স্পিচ, এটার অ্যাডজেক্টিভ সেকশনে আমরা আলোচনা করব। আচ্ছা, তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে অ্যাডজেক্টিভ থেকে। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন দেখেন, প্রিপোজিশন। স্যাক্রিফাইস, স্যাক্রিফাইস ফর, স্যাক্রিফাইস ফর মানে কি? স্যাক্রিফাইস মানে উৎসর্গ করা, হ্যাঁ, উৎসর্গ করা দেশের জন্য। যেমন আমাদের দেশে বর্তমানে রংপুরের একটা ছেলে, আবু সাইদ, হ্যাঁ, দেশের জন্য সে জীবন উৎসর্গ করেছে, হ্যাঁ, সে মরে গিয়েছে দেশের জন্য। সো এরকম স্যাক্রিফাইস ফর, হ্যাঁ। সো এটাকে আমরা কি বলবো? দেশের জন্য মারা গেলে ডাই ফর সম্ভবত। আমরা এগুলো আলোচনা করব। সো প্রিপোজিশন, হ্যাঁ, প্রিপোজিশন। পরের পরের টপিক হচ্ছে প্রিপোজিশন। ওকে, টপিক। আচ্ছা, তারপরে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট ফর্ম অফ পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আসলে আমরা এখানে টেন্স পড়তে হবে, টেন্স পড়লে আমরা এগুলো বুঝবো। তো পরের টপিক হচ্ছে টেন্স। পাস্ট কন্টিনিউয়াস মানে কি? পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে ওয়াজ, ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি। হ্যাঁ, সো খুব সহজ। সো আমরা এটা যেটার মধ্যে দেখবো সেটাই হচ্ছে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখানে দেখেন, হি ওয়াজ টু মাচ বিজি অ্যাজ হি ওয়াজ ডুইং। তাহলে হি ওয়াজ ডুইং হিজ হোমওয়ার্ক, হি ওয়াজ ডুইং। দেখছেন? তো আমরা টেন্সের আমি একটা চার্ট দিয়ে দিব আপনাদেরকে। আচ্ছা, আমরা কি সবাই টেন্স ক্লিয়ারলি বুঝি? কার কার সমস্যা আছে টেন্সে? হাত হাত তোলেন। টেন্সে বলেন তো, কার কার সমস্যা আছে টেন্সে? কার কার প্রবলেম আছে টেন্সে বলেন। আমরা কি সবাই টেন্স ভালো বুঝি, নাকি আমরা ঘুমাই গেছি সবাই? না, টেন্স মোটামুটি পারলে হবে না, টেন্স একদম 1000% ক্লিয়ারলি জানতে হবে। একদম ক্লিয়ারলি জানতে হবে। টেন্স যদি ক্লিয়ারলি না জানেন, গ্রামারের অন্য পার্টে হাতই দেওয়া যাবে না। তো আমরা একদম বেশি সময় নিব না। টেন্স একদম ক্লিয়ারলি জানলে আমরা ভয়েস চেঞ্জ, রাইট ফর্ম অফ ভার্বস, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, তারপরে ন্যারেশন, সব ক্ষেত্রে আমাদের টেন্স লাগবে। হ্যাঁ, টেন্স একদম, আচ্ছা, 900% পারে একজনে, হ্যাঁ, আমরা হচ্ছে 110% শিখবো টেন্সটা। ঠিক আছে, আমরা 110% ভালো করে টেন্সটা শিখবো। ইনশাল্লাহ। টেন্সের ক্লাসটা কেউ মিস দিও না। পরবর্তী ক্লাসটাই টেন্স সম্পর্ক নিব। টেন্সের সাথে সাথে আমরা টেন্সের সাথে বেসিক যে ব্যাপারগুলো আছে, যেমন কোন কোন ওয়ার্ড থাকলে এটা কোন টেন্স হবে, সেগুলোও কিন্তু শেখাবো। ঠিক আছে, সো এটা মাথায় রেখো। আচ্ছা, তাহলে এটা হচ্ছে টেন্স থেকে প্রশ্নটা আসছে। পরের টপিকটা আমরা খুঁজে বের করি। আচ্ছা, এই একটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এখানে, ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক উইথ আ কারেক্ট ওয়ান। আয়রন ইজ ড্যাশ ইউজফুল মেটাল। সো এটা হচ্ছে আর্টিকেল। কোন টপিক থেকে প্রশ্ন আসছে? এ এন্ড দি একটা প্রিপজিশন দিয়ে রাখছে।
যাই হোক, সো এখানে আয়রন ইজ আ ইউজফুল মেটাল। দেখো এখানে ইউজফুল, ইউজফুল এর প্রথম অক্ষরটা ইউ ভাওয়েল হওয়া সত্ত্বেও অ্যান্সারে কেন এ আসছে? তোমরা কি কেউ জানো? এ, ই, আই, ও, ইউ ভাওয়েল। আমরা জানি ভাওয়েলের আগে এন বসে, ভাওয়েলের আগে কি বসে? এন বসে। কিন্তু ইউ এর উচ্চারণ যদি ইউর মতো হয়, হ্যাঁ, যেমন ইউনিভার্সিটি, আমি যদি বলি হি ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট, তাহলে আমরা এটা অ্যান্সার কি হবে? আচ্ছা, ইউ, ইউ এর উচ্চারণ, হ্যাঁ, শব্দের ক্ষেত্রে ইউ এর উচ্চারণ যদি ইউর মতোই থাকে, সেক্ষেত্রে আমরা এ বসাবো। সেক্ষেত্রে কি বসাবো? এ। আর ইউর মতো না বোঝায় যদি অন্য একটা সাউন্ড বোঝায়, সেক্ষেত্রে আমরা চিন্তা ভাবনা করব। বাট ইউর উচ্চারণ যদি ইউর মতোই থাকে, সেক্ষেত্রে আমরা এ ব্যবহার করব। তাহলে এটা কি হবে? আমি যদি বলি হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমি বলবো না হি ইজ এন ইউনিভার্সিটি স্টুডেন্ট। তাহলে আমাদের কারেক্টটা কি হবে? হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। ঠিক একইভাবে এখানেও আয়রন ইজ এ ইউজফুল মেটাল, কারণ এখানে ইউজফুল শব্দটার ক্ষেত্রে ইউ উচ্চারণটা বহাল আছে, এই জন্য আমরা এ ব্যবহার করব। তাহলে আমাদের টপিক কি? এটা প্রেপোজিশন। ওকে, আচ্ছা, নেক্সট টপিক কি আমরা দেখে নেই। দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, নাউনের কিছু প্রকারভেদ আছে, হ্যাঁ। নাউন মানে কি? এটা কি? পার্টস অফ স্পিচ। ওকে, পার্টস অফ স্পিচ। আমরা এটা শিখবো। নাউন, হ্যাঁ, নাউনের টাইপ গুলো শিখবো। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে ইয়থ। ইয়থ মানে কি? আমাদের যে ইয়াং যে বয়সটা, হ্যাঁ, আমাদের যে ইয়থ, যে যৌবন যে সময়টা, মানে আমরা যেই টাইমটা আমরা টিনেজ থেকে আহ দেখা গেছে 16 বা 17 18 থেকে যে টাইমটা 30 বা 32 বা 35, এই যে টাইমটা, এই টাইমটাকে বলা হয় ইয়থ। সো ইয়াং এর অ্যাডজেক্টিভ হচ্ছে, সরি, অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে ইয়থ। তো যাই হোক, সো তাহলে আমাদের এটা টপিক কি? এটা টপিক হচ্ছে পার্টস অফ স্পিচের নাউনের প্রকারভেদ। ঠিক আছে, তো সবাই লিখছো এটা? লিখলে ইয়েস লিখো। ইয়েস, ডিড ইউ রাইট ইয়েস? ওকে, ভেরি গুড। আচ্ছা, এই অ্যানালাইসিসটা যদি তোমরা না করো, ইউ এর উচ্চারণ হলে এর আগে এন বসবে, এরকম এক্সাম্পল দেয়া যাবে কি? আচ্ছা, একটু চিন্তা ভাবনা করে দিচ্ছি, হ্যাঁ, এখনই দিচ্ছি না, এখন যেহেতু মনে পড়ছে না, আমি মনে করে দিচ্ছি। বাট ইউ এর উচ্চারণ মনে রাখবা অলওয়েজ, ইউ এর উচ্চারণ যদি ইউর মতো হয়, সেক্ষেত্রে ভাওয়েল হওয়া সত্ত্বেও আমরা তার আগে এ ব্যবহার করব। জাস্ট এটা মনে রাখো। এটা দিয়েই প্রশ্ন হয়, তুমি যেটা জিজ্ঞেস করলা সেটা দিয়ে আসলে প্রশ্ন হয় না। ঠিক আছে, ওকে। তাহলে আমরা পরের টপিকে চলে যাই। কোল্ড ওয়ার, এটা অবশ্য বাংলা থেকে আসছে। এটাকে বলা হয় স্নায়ুযুদ্ধ, তো এর মধ্যে দরকার নাই। হুইচ, এটা যেহেতু বাংলা এক্সপার্ট না, আমি আমি মোটামুটি ইংলিশটা ভালো বুঝি, এই জন্য আমি ইংলিশটা পড়াইতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আচ্ছা, হুইচ ওয়ান ইজ অপোজিট ওয়ার্ড অফ প্রফেশনাল। আচ্ছা, অপোজিট ওয়ার্ড মানে কি তোমাদের মনে আছে? আমি কিছুক্ষণ আগে বলেছিলাম অ্যান্টোনিম। ঠিক আছে, অপোজিট ওয়ার্ডকে কি বলা হয়? অ্যান্টোনিম। অ্যান্টোনিম মানে হচ্ছে অপোজিট ওয়ার্ড। তো আর কেউ টপিক অ্যাড করো তাহলে। সিনোনিম, অ্যান্টোনিম। সিনোনিম অ্যান্টোনিম থেকে কমনলি প্রশ্ন হবেই। সিনোনিম মানে সমার্থক শব্দ বা সিনোনিমাস শব্দ, আর অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীতার্থক শব্দ বা অপোজিট ওয়ার্ড। আচ্ছা, আমরা কি লিখেছি সবাই? ওকে, আচ্ছা, এর পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন হচ্ছে ইউ মাস্ট এক্সপ্লেইন ড্যাশ মোর ক্লিয়ারলি, এনে ইউরসেলফ, দেমসেলভস, আওয়ার সেলফ, হার্স। আচ্ছা, এটাকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। এটা কি বলা হয়? রিফ্লেক্সিভ প্রোনাউন। ওকে, আমরা প্রোনাউনের প্রকারভেদ, এটাও কিন্তু পার্টস অফ স্পিচের একটা অংশ। ঠিক আছে, রিফ্লেক্সিভ, রিফ্লেক্সিভ প্রোনাউন। ঠিক আছে, So, আমরা এটা শিখবো আমাদের ক্লাসে। তো তোমরা এখানে লেখো যে প্রোনাউনের প্রকারভেদ। প্রোনাউনটা কার অংশ? পার্টস অফ স্পিচের অংশ। তাহলে আমরা এটা রিফ্লেক্সিভ প্রোনাউনের টাইপটা শিখে যাব। তো এখানে হচ্ছে, এখানে ইউ মাস্ট এক্সপ্লেইন ইউরসেলফ মোর ক্লিয়ারলি, তুমি, তোমাকে অবশ্যই আরো পরিষ্কারভাবে বলতে হবে। মানে ধরো তুমি যে কথাটা বলতে চাচ্ছ, সে কথাটা আরো পরিষ্কার করে তোমাকে
বলতে হবে। এই জন্য এখানে বলছি ইউ মাস্ট এক্সপ্লেইন ইউর সেলফ মোর ক্লিয়ারলি, তুমি তোমাকে আরো ক্লিয়ারলি উপস্থাপন করতে হবে এরকম। তাহলে এটা এটা আমরা জাস্ট এখানে লিখি যে এটা প্রোনাউন, প্রোনাউন আমাদেরকে টাইপ গুলো শিখতে হবে। আচ্ছা, পরের প্রশ্ন, ফাইন্ড আউট দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড, তাহলে এটা কি? এটা হচ্ছে স্পেলিং। এটা কি? স্পেলিং। তাহলে আমাদের স্পেলিং থেকে প্রশ্ন আসে, ঠিক আছে? যেমন আমি যদি বলি লেফটেন্যান্ট, লেফটেন্যান্ট বানান কেউ পারবে? লেফটেন্যান্ট, এই যে আর্মিদের একটা পজিশন আছে না লেফটেন্যান্ট, এটার একটা শর্টকাট আছে, হ্যাঁ, লাই ইউ টেন হ্যান্ড, মিথ্যা তুমি 10 পিঁপড়া, ঠিক আছে? সংক্ষেপে এটা মনে রাখার কৌশল। তো এগুলো কঠিন বানান, হ্যাঁ। so আমরা এগুলা, একটা চার্ট আছে আমার কাছে, আমি তোমাদেরকে দিয়ে দিব, এটা তোমরা মুখস্থ করে নিবা। যেসব স্পেলিং পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেই স্পেলিং এর একটা লিস্ট দিব, ওইটা পড়লেই তোমাদের মোটামুটি পরীক্ষা কমন আসবে। সো তোমরা তাহলে টপিকটা লেখো যে স্পেলিং, হ্যাঁ, লিখেছো সবাই? পরের প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড হসপিটালিটি। এখানে অ্যান্টোনিম জানতে চাইছে, হসপিটালিটি মানে কি? আতিথেয়তা। আতিথেয়তার বিপরীত কি? যেমন হসপিটালিটি মানে হচ্ছে যদি আতিথেয়তা হয়, তাহলে এটার বিপরীত কি হবে? কর্ডিয়ালিটি, কমপ্লেইন্ট, wrathful, কোল্ডনেস। কোল্ডনেস মানে কি? নম্রতা। আচ্ছা, wrathful শব্দটার মিনিং অনেকে জানো না, তাহলে আমরা, এটা কিন্তু ওয়ার্কফুল না, হ্যাঁ, এটা হচ্ছে wrathful, WRTS wrathful। So wrathful meaning in বাংলা বুঝো না, গুগলে সার্চ দিবা, এখন গুগলে সবকিছু দেখা যায়। ওকে, wrathful, ওকে, wrathful, দেখো সাউন্ড শোনা যায়? তোমরা কি শুনতে পাও? wrathful মানে হচ্ছে রাগান্বিত। তাহলে কি আমরা আমাদের ইয়াটা পেয়ে গেলাম, পেয়ে গেলাম না? wrathful মানে হচ্ছে রাগান্বিত। হসপিটালি মানে আতিথ্য, তুমি কারো বাসায় দাওয়াত খাইতে গেছো, সে আতিথেয়তা না করে তোমার সাথে রাগান্বিত হয়ে তোমার সাথে দুর্ব্যবহার করতেছে, তাইলে এটা কি হবে? wrathful, হ্যাঁ, wrathful মানে রাগান্বিত, ঠিক আছে? সো মনে থাকবে সবার এটা। ওকে, আচ্ছা, কমপ্লেন মানে হচ্ছে অভিযোগ। অভিযোগ হসপিটালিটির সাথে যায় না, এটার সাথে মিল নাই, তো এটা এমনিতেই বাদ। কর্ডিয়ালিটি মানে কি? তাও একটা ভদ্রতা নম্রতা বোঝায়। দেখানে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে wrathful, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এটা লিখবো, এটা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিমের প্রশ্ন, ঠিক আছে? সিনোনিম মানে সমার্থক, অ্যান্টোনিম মানে বিপরীতার্থক। আচ্ছা, পরের প্রশ্ন, হুইচ ওয়ান ইজ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইন প্যাসিভ ভয়েস। তাহলে আমরা টেন্স শিখি, তাহলে তো এটা আমাদেরকে আলোচনা করতে হচ্ছে না, আমি এটা আলোচনা করব না, বিকজ টেন্স জানলে এটা তোমাদের ফাইন্ড আউট করা ইজি হবে। তাহলে এটা টেন্সের আরেকটা প্রশ্ন, সরি, টেন্স এবং ভয়েস, টেন্স প্লাস ভয়েস, হ্যাঁ, ভয়েস চেঞ্জ। তো লিখো এটা, টেন্স ভয়েস চেঞ্জ দুইটাই জানতে হবে। এখানে বলছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইন প্যাসিভ ভয়েস, তাহলে প্যাসিভ ভয়েসে প্রেজেন্ট কন্টিনিউয়াস চিনবা কিভাবে? প্যাসিভ ভয়েসের, সরি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব গুলাকে তোমাকে জানতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব কি? এম, ইজ, আর প্লাস, সরি, এখানে কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েসে সবসময় এম বিং, ইজ বিং, আর বিং দেখবা। কি দেখবা? এম বিং, ইজ বিং, আর বিং প্লাস ভার্বের বি থ্রি। প্যাসিভ মানে অলওয়েজ রিমেম্বার ভার্বের বি থ্রি। তাহলে এম বিং, ইজ বিং, আর বিং প্লাস ভার্বের বি থ্রি আছে কোনটাতে, সেটা দেখলেই তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবা। আচ্ছা, তোমরা কি আমার কথা বুঝতেছো ক্লিয়ারলি, না বুঝো না? ক্লাস থেকে 3 জন চলে গেছে। আচ্ছা, ঠিক আছে, আমরা পরের প্রশ্নটাতে যাই। ট্রান্সফর্ম দ্য ফলোইং সেন্টেন্স ইনটু ইনডাইরেক্ট স্পিচ, তাহলে এটাও কি ন্যারেশন? ওকে, ন্যারেশন, ন্যারেশন থেকে এর পরের প্রশ্নটা আসছে। সো ন্যারেশন আমরা শিখবো, ন্যারেশন শিখে আমরা এটা ফাইন্ড আউট করতে পারবো ইজিলি। তাহলে আমি আর এটা আলোচনা করতেছি না, যেহেতু সবাই চলে যাইতে যাচ্ছে, আমি একটু দ্রুত শেষ করে দিই তাহলে। আচ্ছা, সিলেক্ট দ্য কারেক্ট ডিরেক্ট ফ্রম দ্য ফলোইং সেন্টেন্স। আচ্ছা, আই টোল্ড রানু দ্যাট the car had to be sent for servicing.
তাহলে এটাও ন্যারেশনের, হ্যাঁ, ন্যারেশনের দ্বিতীয় প্রশ্ন। ঠিক আছে, ন্যারেশন থেকে বিএসসি এর দুইটা প্রশ্ন আসছে। এখন আসলে বুঝাইতে গেলে অনেক ডিফিকাল্ট হবে তোমাদেরকে, কারণ ন্যারেশন জানার আগে তোমাকে ভয়েস এবং টেন্স একদম ক্লিয়ারলি জানতে হবে। ঠিক আছে, তাহলে ভয়েস টেন্স ক্লিয়ারলি আলোচনা করে আমরা ন্যারেশনটাতে আলোচনা করব। আচ্ছা, এরপরের প্রশ্ন, ফাইন্ড দ্য সিনোনিম। তাহলে আমরা সিনোনিম অ্যান্টোনিম, সিনোনিম লিখি, সিনোনিম। ঠিক আছে, সিনোনিম লেখো, সিনোনিম অ্যান্টোনিম তো আগে আমরা লিখছি একবার, তাহলে এটা সিনোনিম অ্যান্টোনিম থেকে দ্বিতীয় প্রশ্ন। আচ্ছা, এরপরে দেখো, হোয়াট ইজ কারেক্ট মিনিং অফ টু কিপ ওয়ানস টেম্পার। আচ্ছা, টু কিপ ওয়ানস টেম্পার মানে কি? মাথা ঠান্ডা রাখা। হুম, যেমন অনেকের মাথা গরম হয়ে গেছে, আর এত প্রশ্ন মাথার উপর দিয়ে যাইতেছে, কিছুই বুঝতেছি না। হ্যাঁ, এখন এরকম লাগবে, কারণ এখন তো তুমি কোনো গ্রামার তেমন ভালোভাবে পড়োই নাই, তোমার জাস্ট কোয়েশ্চেন সম্পর্কে ধারণা দিতেছি। এখন অনেক কিছুই তোমার মাথার উপর দিয়ে যাবে, কিন্তু আমরা যখন প্রত্যেকটা গ্রামারের টপিক আলাদা আলাদা করে ক্লাস করব বা শিখবো, তখন দেখবা মাথার ঠান্ডা রেখে এগুলা ভালোভাবে বুঝতেছো। তাহলে হোয়াট ইজ দ্য কারেক্ট মিনিং অফ টু কিপ ওয়ানস টেম্পার? এই যে আমরা টেম্পার কি বলি, আমাদের টেম্পার, মাথার টেম্পার গরম হয়ে যায় না অনেক সময়? কেন? রেগে গেলে। তো টু কিপ ওয়ানস টেম্পার মানে কি? আমরা রাগা যাবে না, মাথাটা ঠান্ডা রাখতে হবে, সেটাও বলতে গেলে এটা সিনোনিমই বোঝায়। টু কিপস ওয়ান টেম্পার মানে টেম্পার ঠিক রাখা। হ্যাঁ, টু কিপ, কিপ মানে কি? ঠিক রাখা বা রাখা। তাহলে টেম্পার ঠিক রাখাটাই হচ্ছে টু রিমেইন কাম। কাম মানে কি? ঠান্ডা থাকা, কুল থাকা। ওকে, কিন্তু এখানে অনেকগুলা ইররিলেভেন্টে আছে, সেগুলো দরকার নেই। আচ্ছা, তাহলে এটাও মোটামুটি বলতে পারো তোমরা, এটা সিনোনিম থেকে আসছে। হ্যাঁ, SYNONYM, সিনোনিম থেকে আসছে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ভার্ব। তাহলে এটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। ওকে, রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আমরা অনেক আলোচনা করবো, বিকজ আমাদের অনেকগুলা ক্লাস থাকবে রাইট ফর্ম অফ ভার্বের উপর। রাইট ফর্ম অফ ভার্ব যত বেশি প্র্যাকটিস করবে দেখবে তত বেশি ভুলতেছো, এই জন্য আমরা এটা বেশি বেশি প্র্যাকটিস করব। আচ্ছা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ভার্ব। মাচ ড্যাশ বিন সেইড ইন দ্য রিপোর্ট। মাচ হ্যাজ বিন সেইড, তাহলে এটা মূলত পেসিভ ভয়েসে আছে। হ্যাঁ, পেসিভ ভয়েস। ওকে, মাচ হ্যাজ বিন সেইড ইন দ্য রিপোর্ট, এই রিপোর্টে অনেক অনেক কিছু বলা হয়েছে। সো আমরা এটা এখানে কেন হ্যাজ হলো মাচের সাথে, সেটা আসলে রাইট ফর্ম অফ ভার্বস এর ক্লাসে আলোচনা করবো। এখন জাস্ট টপিকটা ধারণা নাও যে এটা রাইট ফর্ম অফ ভার্বস থেকে আসছে। পরের প্রশ্ন, এটা হচ্ছে প্রিপোজিশন। স্টুডেন্টস আর অ্যাংজাস। ওকে, অ্যাংশাস, অ্যাংশাস কি? অ্যাবাউট দেয়ার রেজাল্টস। তোমরা পরীক্ষা দিয়ে, এখন সবাই ইন্টার পরীক্ষা দিছো যারা, তোমাদের রেজাল্ট নিয়ে তোমরা অনেক কি অ্যাংশাস। সো এখানে এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাংশাস অ্যাবাউট। ওকে, অ্যাংশাস অ্যাবাউট, এটা হচ্ছে প্রিপোজিশন। ওকে, প্রিপোজিশন লেখো। এই টপিকটা লেখছো সবাই, প্রিপোজিশন। প্রিপোজিশন টপিক থেকে আমাদের প্রশ্ন আসবে। ঠিক আছে। আচ্ছা, এরপরের প্রশ্ন দেখো, দ্য সুপারলেটিভ ফর্ম অফ দ্য অ্যাডজেক্টিভ পপুলার। পপুলারের সুপারলেটিভ হচ্ছে, যে আমরা পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ দেখছো, আগে ওই টপিকটা থেকে প্রশ্ন আসছে 22-23 সেশনে, এবারও আসছে, এরপরের বারও আসছে। তাহলে পপুলার, মোর পপুলার, মোস্ট পপুলার, তাহলে এটা কি হবে? ডিগ্রি। ওকে, ডিগ্রি, ডিগ্রিতে লেখো যে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ। ঠিক আছে, পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ। আচ্ছা, আরো আছে প্রশ্ন দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ইংলিশ, দ্য ইংলিশ ড্যাশ ইংলিশ। দা ইংলিশ মানে ইংরেজি জাতি। ঠিক আছে, কারা ইংরেজিতে কথা বলে? আমরা বাঙালিরা কি ইংলিশে কথা বলি? না। যারা ইংলিশ, দা ইংলিশ মানে কি? এখানে ইংরেজ জাতি। ঠিক আছে, দা ইংলিশ মানে ইংরেজ জাতি। ওকে, ইংরেজ বাংলা ইংলিশে টাইপ করে লিখছে, আচ্ছা সরি। আচ্ছা, দা ইংলিশ বলতে এখানে ইংরেজ জাতিকে বোঝানো হয়েছে। ঠিক আছে, তাহলে দা ইংলিশ মানে ইংরেজ জাতি কি, কিসে কথা বলে? ইংলিশে কথা বলে। দা ইংলিশ স্পিক ইংলিশ মানে ইংরেজরা ইংরেজিতে কথা বলে। তা আমি যদি বলি দা, সরি, দা বেঙ্গলি ড্যাশ বাংলা। ঠিক আছে, তাহলে এটা কি হবে? এখানে আমরা স্পিক ইউজ করতে পারি, তাই না? দা বেঙ্গলি স্পিক বাংলা। বুঝতে পারছো? ঠিক আছে, দা বেঙ্গলি মানে কি? বাঙালি জাতিকে বোঝানো হচ্ছে, দা বেঙ্গলি মানে বাঙালি জাতি।
তাহলে বাঙালিরা বাংলায় কথা বলে, ঠিক একইভাবে দ্য ইংলিশ মানে ইংরেজরা ইংরেজিতে কথা বলে। এই জন্য এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। হ্যাঁ, এটা কোনো পেসিভ না, এটা একটি ভয়েসে লেখা। দে হ্যাজ, আচ্ছা হি হ্যাজ জাস্ট অ্যারাইভড, এখানে জাস্ট হচ্ছে একটা অ্যাডভার্ব। তো আমরা এটা পার্টস অফ স্পিচের প্রশ্নের মধ্যে ফেলে রাখি, পার্টস অফ স্পিচ। আচ্ছা, আমরা সবাই কি এগুলো ঠিকঠাক ভাবে লিখছি? কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে সবাইকে আমরা লিখছি, নাকি সবাই ক্লাস থেকে ঘুমাইতে চলে গেছি? 9:30 বাজে এখনো। লিখছি ভাইয়া। আমরা আছি তো সবাই, না? কি? শিওর? আচ্ছা, ওকে, তাহলে আমরা ডিপ্লোমা ইন নার্সিং এর প্রশ্নটাতে কি যেতে পারি এখন? আমরা কি ডিপ্লোমা ইন নার্সিং প্রশ্নটাতে যেতে পারি? সবাই কি বলেন? ইয়েস অর নো? ইয়েস। ওকে, আমি জানি আপনাদের বোরিং লাগবে, কারণ অনলাইন ক্লাস বেশিক্ষণ মোবাইলের দিকে ভাবে তাকিয়ে থাকা যায় না, এটা খুবই ডিফিকাল্ট। কিন্তু আপনারা যদি একটু জিনিসগুলো বুঝতে চান, যে আসলে প্রশ্ন তো, আমার তো গ্রামার বই একটা কিনা, এরকম মোটা গ্রামার বই একটা কিনা যদি আপনি পুরাটা পড়া শুরু করেন, তাহলে তো হবে না, দরকার নাই সব পড়ার। টপিক বেছে বেছে ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়লেই এনাফ, ঠিক আছে? আমরা টপিক বেছে বেছে ইম্পর্টেন্ট গুলো পড়বো। আচ্ছা, তাহলে লেখেন ডিপ্লোমা ইন নার্সিং 2023-24, লিখছেন সবাই অন্য একটা পেজে? লেখেন ডিপ্লোমা ইন নার্সিং 2023-24 অন্য একটা পেজে লেখেন, কুইক। সবাই রেডি? ওকে, আমরা তাহলে শুরু করি। আচ্ছা, এখানে ইংলিশের প্রথম প্রশ্নটা হচ্ছে আইডেন্টিফাই দ্য টেন্স অফ দ্য সেন্টেন্স। এটা কোন টেন্সের বাক্য? টেন্সটা আইডেন্টিফাই করা। তাহলে প্রথম প্রশ্ন ডিপ্লোমাতে হচ্ছে টেন্স, টপিক হচ্ছে টেন্স। তাহলে আম, দেখেন তো এই টেন্সটা, বাক্যটা কোন টেন্সের? করিম ম্যাট হিজ ফ্রেন্ড ইন দ্য ইভিনিং। তাহলে এখন নিশ্চয় আর ইভিনিং নাই। আমরা হয়তো রাতেই কথা বলতেছি যে করিম তার বন্ধুর সাথে ইভিনিং এ দেখা করছিল। তাহলে এটা কি পাস্ট ইনডেফিনিট টেন্স। কেন? ম্যাট, মিট, ভার্বটা হচ্ছে কি মিট, এটা হচ্ছে ভি ওয়ানটা কি মিট, আর ভি টু হচ্ছে ম্যাট। হ্যাঁ, আমরা যদি এই জিনিসগুলো বুঝি, তাহলে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার গুলা করতে ইজি লাগবে আমাদের কাছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে টেন্স থেকে। হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন দেখেন, চুজ দ্য ফিউচার পারফেক্ট টেন্স অফ দিস সেন্টেন্স। এটাও টেন্স থেকে আসছে, তাহলে খুবই সহজ। দেখেন, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স ফ্রম দ্য ফলোইং সেন্টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স মানে কি? ভবিষ্যৎকালে কোনো কাজ হবে, সরি হইয়া থাকিবে, ভবিষ্যৎকালে কোনো কাজ হইয়া থাকিবে। যেমন আমি যদি বলি, তোমরা এখন নার্সিং ভর্তি পরীক্ষা দিতেছো, আমি যদি বলি 5 বছর পরে বা 10 বছর পরে তোমার অনেক অভিজ্ঞতা হবে নার্সিং সম্পর্কে, তার মানে কি ইউ ইউ উইল হ্যাভ ইউ উইল হ্যাভ এক্সপেরিয়েন্সড এ লট অফ এক্সপেরিয়েন্স। সো এটা যদি আমি বলতে চাই যে আগামী 10-15 বছর পরে তুমি অনেক অভিজ্ঞতা সম্পন্ন লোক হবা, বাট তুমি এখনো হও নাই, বাট ভবিষ্যতে আশা আছে, তাহলে এই ধরনের বাক্য ব্যবহার করতে আমরা ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করি। যে কোনো পারফেক্ট টেন্স মানে হচ্ছে এখানে হ্যাভ, হ্যাজ বা হ্যাড থাকবে প্লাস ভার্বের বি3, ঠিক আছে? তাহলে এখানে ফিউচার পারফেক্টের ক্ষেত্রে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, তাহলে উইল হ্যাভ প্লাস বি3। যে কোনো পারফেক্ট টেন্স মনে রাখবেন ভার্বের বি3, ঠিক আছে? যে কোনো পারফেক্ট টেন্স মানে ভার্বের বি3, এই জিনিসটা মনে রাখবেন। তাহলে এটাও জাস্ট মনে রাখেন যে এটা টেন্স থেকে আসছে। হ্যাঁ, দুইটা প্রশ্ন টেন্স থেকে আসছে।
পরের প্রশ্ন দেখেন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। কারেক্ট সেন্টেন্স কারেকশন এটা আরেকটা টপিক, তবে এটা রাইট ফর্ম অফ ভার্বকে ফলো করে হয়। সেন্টেন্স কারেকশন এটা এইভাবে লেখেন, আমি যেভাবে লিখে দিচ্ছি। সেন্টেন্স কারেকশন, সেন্টেন্স কারেকশন লেখেন রাইট ফর্ম অফ ভার্ব সেন্টেন্স কারেকশন। কারণ আপনি যদি টেন্স, ভয়েস এবং রাইট ফর্ম অফ ভার্বস এর রুল গুলা পারেন, তাহলে সেন্টেন্স কারেকশনটা ইজিলি করতে পারবেন। কিভাবে দেখেন, আই ডোন্ট অ্যাকম্পানি দ্যাম, আমি তাদেরকে সঙ্গ দেই না। আই ডোন্ট মানে আমি দেই না, আই এর সাথে কখনো ডাজ নট হয় না। আবার আই ডু নট অ্যাকম্পানিড, অ্যাকম্পানিড এটা এটা আবার ভুল, ঠিক আছে। আবার আই ডিড নট অ্যাকম্পানি, ডিড নট আবার ভার্বের পাস্ট ফর্ম কখনো একসাথে বসে না, ঠিক আছে, এটা মনে রাখবেন। ডিড নট এবং ভার্বের পাস্ট ফর্ম একসাথে বসে না। ডিড নট ব্যবহার করলে অলওয়েজ ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হয়। সেই জিনিসগুলো আসলে আমরা ক্লাস করতে করতে বা আপনারা গ্রামারের বেসিক গুলো যখন জানবেন, টেন্স, ভয়েস, এগুলো বুঝলে আস্তে আস্তে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এরপরের প্রশ্ন ট্রান্সলেশন লেখেন। ট্রান্সলেশন, পরের টপিক কি আমাদের ট্রান্সলেশন। সিলেক্ট দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ দ্য বয় টেক্স আফটার হিজ ফাদার। টেক্স আফটার মানে কি দেখাশোনা করা, টেক্স আফটার মানে কি দেখাশোনা করা। যদি তুমি তোমার বাবার দেখাশোনা করো, তাহলে লিখবা আই টেক আফটার মাই ফাদার। তুমি যদি তোমার মায়ের দেখাশোনা করো, তুমি লিখবা আই টেক আফটার মাই মাদার। তাহলে এখানে বলছে ছেলেটি তার বা- এখানে টেক্স আফটার, এখানে মনে হয় অ্যান্সারটা ভুল আছে, হ্যাঁ। দ্য বয় টেক্স আফটার হিজ ফাদার, তাহলে হবে ছেলেটি তার পিতার দেখাশোনা করে। সম্ভবত, মোস্ট প্রবাবলি, আমি এটা আবার চেক করে নিব, হ্যাঁ। এটা অ্যান্সারটা সম্ভবত ভুল আছে। এখানে তো ওরা আসলে উম, যেদিন পরীক্ষা হয় ওই দিনকাই এটা হচ্ছে এটা তৈরি করে এই অ্যাসপেক্ট সিরিজ। অ্যান্সারটা সম্ভবত ভুল আছে, আমি শিওর হয়ে নেক্সট ক্লাস আপনাদেরকে জানাবো। তবে এটা সম্ভবত ডি হবে অ্যান্সার, আমার মতে আর কি। কারণ টেক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা, মানে খেয়াল রাখা। আচ্ছা, যাই হোক, পরের প্রশ্নে চলে যায়। এটা বাংলা। আচ্ছা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ওয়ান। ড্যাশ ওয়ান্ডারফুল পিকচার ইট ইজ। তাহলে হোয়াট, হোয়াট ওয়ান্ডারফুল পিকচার ইট ইজ, হোয়াট হবে। এটা তো হাউ হওয়ার কথা সম্ভবত। হাউ ওয়ান্ডারফুল পিকচার ইট ইজ, ওকে। এটা মনে হয় সি হবে, এটারও অ্যান্সারটা আমার কাছে ভুল মনে হচ্ছে। যাই হোক, তাহলে এটা আপনারা লিখবেন। উম আচ্ছা, এটা টপিকটা কিসের মধ্যে পড়ে কেউ কি বলতে পারবেন? এটা আমার কাছে মনে হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। হ্যাঁ, সেন্টেন্সের টাইপ এক্সক্লেমেটরি সেন্টেন্স। এটা আমার কাছে আসলে সি মনে হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। হোয়াট এবং হাউ এর একটা ব্যবহার আছে, সেটা আমরা ক্লাসে শিখবো। তাহলে এটা লেখেন এক্সক্লেমেটরি সেন্টেন্স। সবাই বুঝতে পারছেন? হুম, ক্লাসে আছেন কি? ওকে, পরের প্রশ্নতে চলে যাই। ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট প্রিপোজিশন, প্লিজ ডোন্ট লাফ। লাফ এট, লাফ এট মানে হাসাহাসি করা, LAUGH, লাফ এট, ওকে। লাফ এট মানে হাসাহাসি করা, লাফ এট, ওকে। তাহলে এটা কি হবে? প্লিজ ডোন্ট লাফ এট দোজ বেগার্স। হ্যাঁ, ভিক্ষুকদের নিয়ে হাসাহাসি করো না বা মজা করো না, ঠিক আছে। বুঝতে পারছেন সবাই এটা? তাহলে এটা কি হবে? প্রিপোজিশন। টপিক কি? প্রিপোজিশন, ওকে, প্রিপোজিশন। আচ্ছা, পরের কোয়েশ্চেন হচ্ছে ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট অ্যাডজেক্টিভ ইউ স্পিক সো দ্যাট আই ক্যানট আন্ডারস্ট্যান্ড। ইউ স্পিক সো ফাস্ট, ওকে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা জানি ভার্বের অবস্থা বোঝানোর জন্য যে ওয়ার্ড ব্যবহার করা হয় সেটা হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে। তাহলে এটা অ্যাডভার্ব থেকে আসছে, ঠিক আছে। অ্যাডভার্ব, আমরা অ্যাডভার্ব মানে পার্টস অফ স্পিচ শিখবো, অ্যাডভার্বের ব্যবহার শিখবো, তাহলে এটা আমরা বুঝবো, ঠিক আছে।
আচ্ছা, মানে এখানে বলছে ইউ স্পিক সো ফাস্ট, তুমি এত দ্রুত কথা বলো, দ্যাট আই ক্যানট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝি না। পরের প্রশ্ন, ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ান। কপার ইজ ড্যাশ ইউজফুল মেটাল। এই যে ইউজফুল দেখছেন, ইউজফুল, ইউজফুল হলে আমরা জানি কি বসবো এখানে, এ বসবো। ইউজফুল হলে এ। ইউ এর উচ্চারণ, ইউ এর উচ্চারণ যদি ইউর মতো হয় তাহলে আমরা কি ব্যবহার করব, এ। ঠিক আছে, সহজ আছে, এটা আগেরটার মতো আসছে, একই প্রশ্ন। তাহলে দেখেন দু একটা প্রশ্ন কিন্তু রিপিট হয়, হ্যাঁ কয়েকটা প্রশ্ন কিন্তু রিপিট হয়, মানে বারবার আসে পরীক্ষায়। দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ তেল পানিতে ভাসে। ভাষা মানে কি, ভাষা ইংরেজিতে বলা হয় ফ্লোট। হ্যাঁ, ফ্লোট মানে ভাষা। ঠিক আছে, ফ্লোট মানে ভাষা। তাহলে আমি কি বলবো, অয়েল ফ্লোটস অন ওয়াটার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অয়েল ফ্লোটস, থার্ড, অয়েল হচ্ছে থার্ড পারসন, অন ওয়াটার। ঠিক আছে, তেল পানিতে ভাসে, খুবই সহজ ট্রান্সলেশন। তাহলে এই টপিকটা কি আমাদের ট্রান্সলেশন টপিক। সবাই কি বুঝতে পারছি এটা? ডু উই অল আন্ডারস্ট্যান্ড দিস? বৃষ্টি শুরু হয়েছে আমাদের এখানে, আপনাদের এখানে কি বৃষ্টি হচ্ছে? অল রাইট, আমার কথা যদি আপনাদের শুনতে অসুবিধা হয় বলবেন। আমি তাহলে একটু জানলাটা অফ করে দেই, তাহলে সাউন্ডটা আর একটু ভালো পাবেন। ইয়েস, ক্যাট এন্ড ডগ, রাইট। ওকে, সো আমরা পরের টপিকটাতে চলে যাই। The bill was passed yesterday. The word yesterday টা কি, অ্যাডজেক্টিভ, নাউন, অ্যাডভার্ব, প্রোনাউন? তাহলে এখানে ইয়েস্টারডে এটা হচ্ছে অ্যাডভার্ব। কেন? কারণ এটা ভার্বের অবস্থাটা বোঝাচ্ছে। তবে আমরা অ্যাডভার্ব ক্লাসে এই জিনিসগুলো আরো ক্লিয়ারলি আলোচনা করব। এটা অ্যাডভার্বের দ্বিতীয় প্রশ্ন। ওকে, তাহলে পরের প্রশ্ন দেখেন, দ্য নাউন ফর্ম অফ মুভ ইজ মুভমেন্ট। ওকে, সো নাউনের ডিটেলস আমরা আলোচনা করব। এটা নাউন থেকে মানে পার্টস অফ স্পিচ থেকে আমরা দেখতে পাচ্ছি প্রচুর প্রশ্ন আসছে গত বছরে। তাহলে আপনারা এটা লিখেন, নাউন, অ্যাডভার্ব, এটা হচ্ছে পার্টস অফ স্পিচের প্রশ্ন। ওকে, পরের প্রশ্নতে আমরা চলে যাই। আপনারা কি লিখতেছেন? প্লিজ কাইন্ডলি লিখুন, আমি না হলে আমি তো লিখছি না, আপনারা লিখে একটা চার্ট করে একটু গ্রুপে দিয়ে দিবেন ক্লাস শেষ হলে, তাহলে যারা ক্লাস করেনি তারাও কিন্তু এটা পেয়ে যাবে। দ্য মিনিং অফ দ্য ইডিয়ম টু ব্রেক দ্য আইস। আচ্ছা দেখেন, এই টু ব্রেক দ্য আইস, টু ব্রেক দ্য আইস মানে কি বুঝেন? টু ব্রেক দ্য আইস সাধারণভাবে বোঝায় বরফ ভাঙা, বরফ, আইস ভাঙা। তবে এখানে ব্যাপারটা হচ্ছে যেমন আপনারা যখন প্রথম দিন নার্সিং এ ক্লাস করতে যাবেন, একদম প্রথম ক্লাস, ধরেন আপনি নার্সিং ভর্তি পরীক্ষা দিলেন, নার্সিং কলেজে ভর্তি হলেন, এরপর আপনাকে ক্লাসে ডাকা হবে। সো প্রথম ক্লাসটা আপনি যখন করবেন, টিচার স্টুডেন্টকে চেনা, বা আপনি ক্লাসমেট হিসাবে আপনার আরেকটা ক্লাসমেটকে চেনা, এই যে প্রথম কনভারসেশনটা, এটাকে আমরা বলি টু ব্রেক দ্য আইস। তাহলে টু ব্রেক দ্য আইস মানে হচ্ছে মানে পরিচিত হওয়া বা নতুন কিছু বোঝা, এটাকে বলা হয় টু ব্রেক দ্য আইস। অথবা কারণ আপনি খুব লাজুক, আপনি আপনার টিচারের সাথে কথা বলতে পারছেন না, বা আপনার ক্লাসমেটের সাথে কথা বলতে পারছেন না, এজন্য আমরা এটাকে বলি টু ব্রেক দ্য আইস। মানে এই যে প্রথম যে শরম বা লজ্জাটা ভাঙা, সেটাকে বলা হয় টু ব্রেক দ্য আইস। তো এখানে অর্থটা হচ্ছে এরকম, টু রিল্যাক্স ইন এ টেন্স সিচুয়েশন। মানে টেন্স সিচুয়েশন মানে কি, আপনি এরকম একটা সিচুয়েশন যেটা খুবই স্ট্রেসফুল, আপনাকে মেন্টালি আপনি খুব যেমন আমি ক্লাসরুমের কথাটাই বললাম, আপনি ক্লাসে প্রথম দিন গেলে কি আপনি অনেক নার্ভাস থাকবেন না? কারণ আপনার টিচার আপনাকে দাঁড় করালো, এই এটা বলো তো, তুমি পারো না, তাহলে কি এই জিনিসটা একটা কি, একটা ভীতিকর অবস্থা না? এই ভীতিকর অবস্থাটা থেকে স্বাভাবিক হওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় টু ব্রেক দ্য আইস। অল রাইট, আমরা তাহলে এটা হচ্ছে আমাদের একটা সিনোনিম বলতে পারেন।
তবে এটা ফ্রেজ, হ্যাঁ, ফ্রেজাল সিনোনিম, সিনোনিম, এটা লিখেন, এটা সিনোনিমের প্রশ্নই বলা যায়। পরের প্রশ্ন দেখেন, অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ইনসেপশন। ওকে, ইনসেপশন, ইনসেপশনের বিপরীত শব্দ হচ্ছে কনক্লুশন। ইনসেপশন যদি কোনো কিছু শুরু হয়, কনক্লুশন হচ্ছে কোনো কিছুর শেষ। ঠিক আছে, ইনসেপশন। তাহলে এটা হচ্ছে অ্যান্টোনিম। ঠিক আছে, তাহলে এখানে সিনোনিম অ্যান্টোনিমের প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসছে। আচ্ছা, এখানে দেখেন সিনোনিমের একটা প্রশ্ন, বিউটিফুল। বিউটিফুলের সমার্থক শব্দ কি? বিউটিফুলের সিনোনিম কি? লাভলি। সো এটাও কি সিনোনিম, এখানে সিনোনিম, সিনোনিম আসছে, হ্যাঁ, বিউটিফুল বা সিনোনিম অ্যান্টোনিম দুইটা জায়গা থেকেই প্রশ্ন আসছে, সো এটা মাথায় রাখবেন। পরের প্রশ্ন, সবাই কি লিখতেছেন? এগুলো কিন্তু আর রিপিট করা হবে না, আপনাকে লিখতে হবে, হ্যাঁ। আচ্ছা, fill in the blank with the correct one. Teacher dash English at this moment. টিচার কি করতেছে at this moment? দেখেন বাক্যে যদি at this moment, now, এগুলো মনে রাখবেন, আমি টেন্স পড়ানোর সময় এগুলো বলে দিব যদিও। at this moment, now, right now, এই শব্দগুলা দেখতেছেন, এগুলা যদি থাকে তাহলে এটাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, এগুলোকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এগুলো হচ্ছে মার্কার। তাহলে এটা কি হবে, দ্য টিচার ইজ টিচিং ইংলিশ অ্যাট দিস মোমেন্ট। অ্যাট দিস মোমেন্ট মানে কি, যে আমি আপনাদের ক্লাস নিচ্ছি, তাই না? তো আমি কি, আমি লাইক রুবেল হোসাইন ইজ টিচিং ইংলিশ অ্যাট দিস মোমেন্ট, রুবেল হোসেন এই মুহূর্তে ইংলিশ পড়াচ্ছে বা শেখাচ্ছে। তো এইভাবে এগুলা হয়। তাহলে এই প্রশ্নটা কিসের? এই প্রশ্নটা হচ্ছে টেন্সের। ঠিক আছে, টেন্স জানতে হবে। আর 88 নম্বর প্রশ্ন দেখেন, আই ডিড নট ড্যাশ টু স্কুল ইয়েস্টারডে। তাহলে আমরা জানি ইয়েস্টারডে থাকলে কি হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, কিন্তু ডিড নট দ্বারা অলরেডি পাস্ট ইনডিফিনিট টেন্সের যে ক্রাইটেরিয়া সেটা ফুলফিল করা হয়ে গেছে। সেজন্য আমরা জানি ডিড নট এর পরে যদি কোনো ভার্ব ব্যবহার করা হয় সেটা কি হবে, V1 না V2? কি হবে বলেন তো? ডিড নট এর পর যদি আমরা কোনো ভার্ব ব্যবহার করি তাহলে এটা কি হবে, V1। ওকে, সো আই ডিড নট গো টু স্কুল ইয়েস্টারডে, আমি গতকাল স্কুলে যাইনি। আচ্ছা, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেল ওয়ার্ড। তাহলে এটাও কি, এটা আমাদের ছিল রাইট ফর্ম অফ ভার্বস। ওকে, রাইট ফর্ম অফ ভার্বস এর কোশ্চেন। এরপরে আসছে কি, স্পেলিং। এরপরে হচ্ছে আসছে স্পেলিং। ফাইন্ড আউট দ্য কারেক্টলি স্পেল ওয়ার্ড। সেন্ট্রিফিউজ। ওকে, সেন্ট্রিফিউজ, কিছু স্পেলিং আপনাদেরকে শিখতে হবে, এটা আসলে শেখার কিছু নাই, মুখস্থ করতে হবে। স্পেলিং গুলো আসলে শেখার কিছু নাই, একদম মুখস্থ করে লিখে প্র্যাকটিস করতে হবে, তাহলে হচ্ছে আপনি মনে রাখতে পারবেন। আচ্ছা, তারপর প্রশ্নটা, ভার্ব চুজ। চুজ মানে কি, পছন্দ করা, হ্যাঁ, চুজ। চুজ যে ভার্বটা আছে এটার পাস্ট ফর্ম হচ্ছে, মানে V2 হচ্ছে চোজ, CHOS, এটা হচ্ছে V2, হ্যাঁ, CHOS, চোজ। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন দেখেন, ট্রান্সলেশন, হ্যাঁ, সে আমার ভাই, তাহলে হি ইজ মাই ব্রাদার। খুবই কত সহজ প্রশ্ন আসছে, একবার চিন্তা করেন, সে আমার ভাই, এটা ট্রান্সলেশন। তাহলে আরেকটা প্রশ্ন কোত্থেকে আসছে, ট্রান্সলেশন। ওকে, ট্রান্সলেশন থেকে আসছে। তো মোটামুটি ইংলিশের এই টাইপের প্রশ্ন হয়। তো এই টাইপের প্রশ্ন আসলে কি আপনারা কি মনে হয় পারবেন না? আমরা যদি এই টপিক গুলো আলোচনা করি আস্তে আস্তে, পরীক্ষার আগ পর্যন্ত আমাদের যদি এপ্রিল পর্যন্ত সময় থাকে, তাহলে আমরা সেপ্টেম্বর মাসটা যদি বাদ দিই, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, আরো 7 মাস, 6-7 মাস আছে, পারবেন না? কি মনে হয় আপনাদের? অবশ্যই। ওকে, সো সপ্তাহে কমপক্ষে একটা বা দুইটা ক্লাস নেওয়ার চেষ্টা করবো। আপনারা জানেন আমি অলরেডি একটা নার্সিং কলেজে টিচার হিসাবে আছি, সো সব সময় ফ্রি থাকি না। কিন্তু আমি যখনই সময় পাই, আমি বিশেষ করে শুক্রবারে বা হচ্ছে বৃহস্পতিবারে সাধারণত ফ্রি থাকি। সো আমি যখনই সময় পাই আপনাদের জন্য একটা বা দুইটা বা তিনটা ক্লাস নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আজকের ক্লাস নিয়ে আপনাদের কি কোনো প্রশ্ন আছে বলেন। আচ্ছা, আপনাদের হোমওয়ার্কটা আমি দিয়ে যাই। হোমওয়ার্কটা হচ্ছে, আজকে আমি যেভাবে আহ ইংলিশের প্রশ্নগুলোর টপিকগুলো আইডেন্টিফাই করলাম, ঠিক একইভাবে আপনারা বাংলা, সাধারণ জ্ঞান, বিজ্ঞান, গণিত
এই বিষয়ের প্রশ্নগুলো টপিক আলাদা করবেন, যে আসলে কোন কোন টপিক থেকে বিগত 2 বছরে প্রশ্নগুলা হয়েছে। গতবারের প্রশ্ন এবং এইবারের প্রশ্নটা আমি দুইটাই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। তো আপনারা একটু কাইন্ডলি একটু এগুলো অ্যানালাইসিস করবেন। কি পারবেন না? পারবেন নাকি পারবেন না বলেন। ঘুমাই গেছেন বুঝতে পারছি, অনেক লেট হয়ে গেছে, 10টা বেজে গেছে, অনেকে খাওয়া হয়নি। তো যাই হোক, আপনাদের যে কাজটা দিলাম এই কাজটা কমপ্লিট করবেন। আমি গ্রুপে গত 2 বছরের প্রশ্ন দিয়ে দিচ্ছি, আপনারা নিজেরা অ্যানালাইসিস করে প্রয়োজনে ছবি তুলে গ্রুপে দিতে পারেন। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। আর নেক্সট ক্লাস কখন হবে আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে জানিয়ে দিব। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। শুভরাত্রি আজকের জন্য। ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে ক্লাসটি করার জন্য।